আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। সেই সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি এবং আরো শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি এবং ভাষা আন্দোলনের সঙ্গে যারা জড়িত যারা সংশ্লিষ্ট ছিল তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি শাকিল আল আমিন, বিদ্যাচাষী থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনকার মতো আমরা আজকেও চলে আসলাম আজকের ২১ নম্বর এপিসোডে। এই এপিসোডটি একটি স্পেশাল এপিসোড হতে যাচ্ছে। আপনারা কে কোথায় থেকে আমাকে শুনছেন একটু কষ্ট করে জানাবেন। আমাদের এই ক্যাডার্স লাইভ ক্যারিয়ার আড্ডাটা প্রতিদিন রাত ১০টায় অনুষ্ঠিত হচ্ছে এবং এটা চলবে ১০ মার্চ পর্যন্ত। তো যে যেখান থেকে দেখছেন আপনারা একটু কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন, যাতে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছায়। তো আমরা আর বেশি দেরি করতে চাচ্ছি না, আমরা চলে যাব আজকের কাঙ্ক্ষিত যে অতিথি আছে ওনার কাছে। চলুন চলে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত অতিথির কাছে। আসসালামু আলাইকুম ব্রাদার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিদ্যাচাষীর পক্ষ থেকে এই ক্যাডার্স লাইভ কেরিয়ার আড্ডা। আর আরো একবার অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছি ডাবল ক্যাডার হওয়ার জন্য। তো আমি আসলে এখানে যারা সম্মানিত অতিথিরা আসেন তাদের কাছ থেকে তাদের পরিচয়টি তাদের মুখ থেকে আমি শোনানোর চেষ্টা করি। কোথায় বেড়ে উঠেছেন, কোথায় পড়াশোনা ছিল এবং এখন কোথায় কি করছেন সেটা একটু সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে একটু পরিচয়টা দিবেন, তাহলে খুব ভালো লাগবে আমাদের। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা এবং আজকে মহান ভাষা শহীদ দিবসের জন্য আজকে মহান ভাষা শহীদ দিবসের বিশেষ অনুষ্ঠানে হচ্ছে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য শাকিল ভাইয়াকে অনেক শুভেচ্ছা এবং অনেক আমি আই এম লিটারালি ওভারওয়েলমড। আমার সংক্ষিপ্ত পরিচয় যদি বলতে বলা হয়, আমার নাম নাফিস সাদিক। আমার বেড়ে ওঠা কুমিল্লাতে। আমার বাবা একজন ডক্টর। আমার বাবা মা দুজনই হচ্ছে সরকারি চাকরিজীবী ছিলেন। আমার স্কুল কলেজ সব কুমিল্লায় ছিল, কুমিল্লা জিলা স্কুল এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। তারপর আই মুভ টু ঢাকা and did my graduation from Dhaka University from on leather engineering. তারপর হচ্ছে আই মুভ টু IBA এবং সেখান থেকে আমার MBA করি, মাই মেজর ওয়াজ মার্কেটিং। আর বর্তমানে হচ্ছে আমি ঢাকা ব্যাংকে আছি MTO হিসাবে কর্মরত, গুলশান হেড অফিসে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আসলে আমার নিজের ভয়েসটাও খুব খারাপ অবস্থা, মানে ঠান্ডা সর্দিতে একদম বসে আছে। তো দর্শক যারা আছেন তারা একটু রয়েস হয়ে নিবেন আমার ভয়েসটাকে। তো আমি আসলে সেই কাঙ্ক্ষিত মুহূর্তটার কাছেই চলে যেতে চাচ্ছি, যেহেতু আপনি ২ বার ক্যাডার হয়েছেন। তা আমার কাছে মনে হয় প্রথম যা কিছু সেটা একটু স্পেশাল থাকে। তো ৪১তম বিসিএস এ আপনি ট্যাক্স ক্যাডারে সুপারিশপ্রাপ্ত এবং ৪৩তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে। তো আমি আসলে প্রথমেই জানতে চাইবো ৪১তম বিসিএস এ রেজাল্ট দেখার দিনটা কেমন ছিল? সেই দিনটার অনুভূতিটা একটু মানে যদি একটু ব্যক্ত করতেন। ৪১তম বিসিএস আমার জন্য হচ্ছে সবচেয়ে স্পেশাল। আর আমার হচ্ছে যারা ট্যাক্সের যারা আমার হচ্ছে টু বি কালিগস আছে, ওদেরকে আমি সবসময় বলি যে আমি হচ্ছে যদি হচ্ছে কোন ফরেন ক্যাডারেও যদি চলে যেতাম বা অন্য যে কোনো সার্ভিসেও যদি চলে যেতাম, আমার হচ্ছে ট্যাক্স উড বি অলওয়েজ মাই ফার্স্ট প্রায়োরিটি, মাই ফার্স্ট লাভ। কারণ সেটার মাধ্যমে হচ্ছে যে আই এন্টার্ড ইনটু দিস কমিউনিটি অফ ক্যাডার্স। আমার এখনো মনে আছে ৪১-এর রেজাল্ট নিয়ে তো আমি একদমই হচ্ছে যে আশাবাদী ছিলাম না। আমার যারা ফ্রেন্ডস আছে, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনে,
তারা জানে আমার ৪১-এর রিটেন বা ভাইভা দুটাই হচ্ছে যে খুবই প্যারার মধ্যে দিয়ে গিয়েছিল। আমার যখন হচ্ছে ৪১-এর রিটেন হয় তখন জাস্ট একদিন আগে হচ্ছে আমার আইবি এর হচ্ছে 2nd ইয়ার সেমেস্টার ফাইনাল যেটা ছিল সেটা শেষ হয়। তারপরের দিন হচ্ছে আমার রিটেন ছিল এবং সেম হচ্ছে আমার ভাইবার সময়ও হচ্ছে আমার 4th ইয়ার ফাইনাল ছিল। তো আমি যখন হচ্ছে রেজাল্ট পাবলিশ হয় 41st এ তখন আমি ঢাকা ব্যাংকে হচ্ছে জব করছি। এখনো করছি। তখন হচ্ছে অফিসের মধ্যে রেজাল্ট পাবলিশ হচ্ছে 5টার দিকে। আমি এতটাই ভয় পাচ্ছিলাম যে হচ্ছে কারণ এর আগে হচ্ছে আমি অনেকগুলো ভাইবা দিয়েছি। আমার মেক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যেত যে আমি ভাইবা দিচ্ছি অনেকগুলো কিন্তু আমার কখনোই হচ্ছে কাঙ্ক্ষিত রেজাল্ট আসতো না। আমার ৪১তম বিসিএস এর আগে আরো ৯টা ভাইবা দেওয়া ছিল কমপক্ষে সরকারি চাকরির। ভাইবা দিতাম কি ভাইবা ভালোও হতো, আমার রিটেনও খুব ভালো হতো বাট আমার আল্টিমেটলি রেজাল্টে হচ্ছে আমি আমার নাম দেখতে পেতাম না। তো আমি সবসময় খুবই ভয় পেতাম যে বিসিএস এর ক্ষেত্রেও এটা হবে। আর তার উপর দিয়ে ৪১ আমার তেমন ভালো হয়নি। বাট পরবর্তীতে হচ্ছে যে আমি রেজাল্ট দেখি নাই। আমি হচ্ছে আমার একজন কলিগ আছে নাজির ভাই। উনাকে বললাম যে ভাই চলেন উনি হচ্ছে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল। আমাকে বললাম যে ভাই আমাকে প্লিজ একটু লিফট দেন। তো আই গট অন টু হিজ বাইক। তারপর উনি আমাকে বললেন যে আসেন ভাই আপনাকে টিসি পর্যন্ত ড্রপ করে দিচ্ছি। তো গেলাম তখন নাজির ভাই হচ্ছে ফেসবুকে দেখতে পাচ্ছি যে রেজাল্ট দিচ্ছে। তো উনি তো বিসিএস টিসিএস দিচ্ছেন না। উনি হচ্ছে টোটালি কর্পোরেট মাইন্ডেড লোক। তো উনি আমাকে বলছে ভাই আপনি তো বিসিএস দিচ্ছিলেন, আপনি তো রেজাল্ট দিছে। আমি বললাম ভাই আমি রুমে গিয়ে দেখবো। বলে যে না আমাকে দেন আমি দেখবো। তখন হচ্ছে ভাইকে বললাম যে ঠিক আছে আপনি হচ্ছে এইখানে দেখেন বলে আপনার রোল নাম্বার বলেন। তো আমি হচ্ছে আমার গুগল ড্রাইভে হচ্ছে আমার এডমিট কার্ড রাখা ছিল। আমি নাজির ভাইকে তখন দিলাম বলে যে আপনি দেখে তারপরে বলেন। তখন উনি দেখে আমাকে বললেন যে হচ্ছে যে আপনার তো ট্যাক্সি এসেছে। মানে ৫-১০ মিনিট হচ্ছে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। আই থট হি ওয়াজ জোকিং। পরে হচ্ছে যে উনি দেখালেন রোল নাম্বার মিলায়। তারপর আই কলড আম্মু। ওনাকে বললাম যে হচ্ছে আসছে। তো এটাই আরকি। ইট ওয়াজ আ ভেরি ওভারওয়েলমিং মোমেন্ট ফর মি। মানে খুবই মানে আমার সবসময় মনে থাকবে টিএসসির মধ্যে একদম হচ্ছে আমি কেঁদে দিয়েছিলাম ভাইকে জড়ায় ধরে। ওখানে আশেপাশের লোকজন দেখতেছিল। তখন সবাই এসে আবার আমাকে কংগ্রাচুলেশনস ও দিচ্ছিল। যে হচ্ছে যে এরকম। মানে ১ম এই জিজ্ঞেস মুহূর্তে করছে কি হয়েছে? খারাপ নাকি? কোথায় ছিলেন আপনি তখন? টিএসসিতে চায়ের দোকানগুলো যে আছে একদম মাঝে যে চায়ের আচ্ছা, দোকানটা আপনার নামটা ভুলে গেছি ছেলে। টিএসসি তে। টিএসসি আচ্ছা, জি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপর এই অবস্থা। আর স্বাভাবিকভাবেই ৪৩ টি কিন্তু হয়ে গেছে সবকিছু। ৪৩ এরটা একটু জানতে চাচ্ছি। ৪৩ কি? বললাম ৪৩ এ হয়ে গেছে সবকিছু। ৪৩ এ একদম ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স যেটা হচ্ছে একদম খুবই একটা হচ্ছে যে থাকে এক্সাইটমেন্ট থাকে সেটা ৪৩ এ নাই। হ্যাঁ, ভাল লাগতেছে। বাট সবকিছুই হানিমুন ফেজ শেষ। এখন হচ্ছে যে কাজ করছি হচ্ছে ভালো লাগতেছে এরকম আরকি। আচ্ছা, এই যে ডাবল ক্যাডার হওয়ার যে অনুভূতিটা, সেই অনুভূতিটা কেমন? মানে আসলে ব্যাপারটা কেমন? এই খুবই যেরকম ভালো। এমন না তো আবার যে আ আমি যদি ভুল না করি তাহলে সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত কবিতা আছে। সেই কবিতার ২ টা পংক্তি এরকম যে, "মানুষ একবার পাইবার পর মাটি মনে হয় সোনার মহর।" ঠিক আছে? এমন তো না। আসলে একটা জিনিস না পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা আসলে এটাকে সোনার মোহর মনে করি। কিন্তু যখন পেয়ে যাই তখন সেটাকে অনেকের কাছে আবার মাটি মনে হয়। ঠিক আছে? তো যাই হোক, এই এক্সপেরিয়েন্স টা ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম। আ জি। সেজন্য সমস্যাটাও এই আরকি। আসলে আমার এখানে ইলেকট্রিসিটি একটু ফল করেছে। জাস্ট a মিনিট। তো আচ্ছা, তাহলে আমরা চলে যাব আ আপনার যে বিসিএস এ ২ টা ভাইবা ছিল, সেই ২ টা ভাইবা সম্পর্কে একটু অনুভূতি ব্যক্ত যদি করতেন। আ ভাইভা নিয়ে যদি আমার বলতে হয়, ৪১ এর ভাইবার জন্য হচ্ছে আমি ৪৩ এর ভাইবার জন্য আমি অনেক প্রিপেয়ারড ছিলাম। I was very well prepared. আমার নোটস-টোটস করা ছিল। বাট ৪১ এর ভাইবা যেটা হয়েছিল যে, ভাইবা ৬ তারিখে শুরু হয়েছিল বা ৫ তারিখে শুরু হয়েছিল ডিসেম্বরের। আর আমার ভাইবা পড়েছিল হচ্ছে যে ১১ তারিখ। তো আর আমার ফাইনাল সেমেস্টার শেষ হয়েছিল হচ্ছে যে ৭ তারিখ কি ৮ তারিখ। তো আমার ২ বা ৩ দিন ছিল ভাইবার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য। আর আমি হচ্ছে যেহেতু আমরা জেনারেল ক্যাডারদের একদম ১ম দিকে পড়ে যাই। আর আমি হচ্ছে যে তখন হচ্ছে আবার আমার সেমেস্টার ফাইনালও চলছিল আইবিতে। আমার লাস্ট সেমেস্টার ছিল। আইবি এর লাস্ট সেমেস্টার খুবই হেক্টিক হয়। যারা আছে তারা বলতে পারবে। খুবই প্যারা ছিল। তো আমি সেভাবে পড়তে পারি নাই। আ কিন্তু ওই যে যেটা ছিল যে রিটেন এর জন্য আমার মোটামুটি হচ্ছে একটা ভালো প্রিপারেশন ততদিনে হয়ে গিয়েছিল। কারণ ততদিনে হচ্ছে আমি ৪৩ এর আর ৪৪ দুটা রিটেন এর জন্যই মোটামুটি আমি প্রিপেয়ারড ছিলাম বা দেওয়া হয়ে গিয়েছিল। তো সেই যে বেসিকটা ছিল প্লাস হচ্ছে
আমার মোটামুটি হচ্ছে আমার যে ক্যাডার চয়েস ছিল সেটা নিয়ে আমার ভালো একটা আইডিয়া ছিল। তো আমি ১-২ দিনে যা ছিল সেটার জন্য মোটামুটি দেখে গিয়েছিলাম। আমার ভাইবা বোর্ড পড়েছিল হচ্ছে ওএন সিদ্দিকা স্যারের, শ্রদ্ধেয় ওএন সিদ্দিকা স্যারের বোর্ডে পড়েছিল আমার ৪১ এ। তো আমি যখন গিয়েছিলাম হচ্ছে তখন আমার তেমন আইডিয়া ছিল না অ্যাকচুয়ালি। কারণ অনেকে হচ্ছে যেটা দেখা যায় যে ধরেন যারা হচ্ছে অনেক পরে ভাইবা ফার্স্ট পড়ে ভাইভা বা ছিল ধরেন যারা আগে মানে থেকে বিসিএস এর জি ভাইয়া? বিসিএস এর ফার্স্ট ভাইভা ছিল ৪১তম। জি, 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 জি। তো আমার হচ্ছে আচ্ছা, যে অনেকের যেমন হচ্ছে আইডিয়া থাকে কোন স্যারের জি, ক্যারি অন। হ্যালো? জি। ভাইয়া আপনার কথাটা কেটে গিয়েছিল। কি বলছিলেন? বললাম ঠিক আছে, সমস্যা নেই, শুনতে পাচ্ছি। আপনি চালিয়ে যান। জি, জি। তো আমার তেমন হচ্ছে যে আইডিয়া ছিল না যে কোন বোর্ড কিরকম বা কাকে হচ্ছে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। তো আমি একটা যেটা ভুল করেছিলাম যে হচ্ছে যেহেতু হচ্ছে আমি মক ভাইভা-টাইভা দেওয়ার সুযোগ পাইনি। একদম ১ম আমার ভাইভা শুরু হয়ে গিয়েছিল। তো আমি হচ্ছে পুরো ভাইভা জুড়ে হচ্ছে যে স্যারকে ম্যাম বলে সম্বোধন করেছিলাম। তো পরবর্তীতে আমি যখন ভাইভা শেষ করে এসে আমার যারা ফ্রেন্ডস আছে বা জয় ভাই, আপনি কালকে যার সাথে কথা বললেন, জাহিদ ভাইয়ের সাথে আমি এসে শেয়ার করলাম। উনি হোস্টেলে ছিলেন। তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে হচ্ছে, "আপনার ভাইভা কেমন হয়েছে ভাই?" আমি বললাম যে, "ভাই এরকম। স্যারের বোর্ডে ছিলেন মানে ওয়েনসিটিকা ম্যাডামের বোর্ডে ছিলেন, আমি তো হচ্ছে যে মোটামুটি দিয়েছি।" তো বললাম তারপরে আমি বললাম যে উনি বলছে ম্যাম বলতেছেন কেন? আমি বললাম তো আমি তো ম্যামই বলছি। বলছে না পিএসসি সবাইকে তো স্যার বলতে হয় সার্ভিসের মধ্যে। হ্যাঁ, আমি ম্যাম বললাম যে আল্লাহ সবাই। আমার তো আইডিয়াই ছিল না এটা নিয়ে। মানে এটা নিয়ে পরে হচ্ছে মানুষজন আমাকে অনেক ভয় দেখাইছে। আমি একটা গ্রুপের মধ্যে পোস্ট করেছিলাম যে এরকম অ্যানোনিমাস একটা পোস্ট দিয়েছি যে আমি তো ভুলে হচ্ছে যে গ্রুপের ম্যামকে ম্যাম বলে সম্বোধন করেছি, স্যার বলি নাই। তো আমাকে অনেকজন বলেছে, "হ্যাঁ, সব শেষ। ম্যাম তো অনেক মাইন্ড করবেন, এই করবেন না, সে করবেন না।" বাট আলহামদুলিল্লাহ আমি প্রিটি সিউর ম্যাম আমাকে অনেক ভালো মার্কস দিয়েছেন। কারণ হচ্ছে যে আমার ৪১ এর হচ্ছে আসলেই আমার তেমন প্রিপারেশন ছিল না। আমি রিটেন দিয়েছি মোটামুটি। বাট আমার মনে হয় যে ভাইভাতে ভালো হয়েছিল। আর ৪৩ টার ভাইভা এক্সপেরিয়েন্স যদি বলি, আমার বোর্ড ছিল শ্রদ্ধেয় জহিদুর রশিদ স্যারের বোর্ডে। তার হচ্ছে স্যারের সাথে ভাইভা দেওয়ার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে উই ওয়ার হ্যাভিং কনভারসেশন। আমার কাছে কখনোই মনে হয় নাই যে হচ্ছে এটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমাকে মানে আমার কাছে কখনো মনে হয় নাই যে স্যার হচ্ছে আমাকে হচ্ছে যে ভীত করে আমার থেকে কিছু বের করতে চাচ্ছেন বা কিছু। ইট ওয়াজ মোর লাইক এ ডিসকাশন। স্যার আমার থেকে জানতে চাচ্ছিলেন যে হচ্ছে আমি কেন ক্যাডার সার্ভিসে ট্যাক্স থেকে কেন হচ্ছে অ্যাডমিনে আসতে চাচ্ছি। এটা নিয়ে হচ্ছে উই হ্যাড এ কনভারসেশন অলমোস্ট ২৪-২৫ মিনিটের একটা ভাইভা ছিল ৪৩ জহিদুর রশিদ স্যারের বোর্ডে। তো ভালো লেগেছে। আমার ২ টা ভাইভা এক্সপেরিয়েন্স খুব ভালো ছিল। মানে মানুষের যে নোশনটা থাকে যে একটা প্রিকনসিভ নোশন থাকে যে বিসিএস ভাইভা খুব কঠিন হয় বা বিসিএস ভাইভার মধ্যে অনেক গ্রিল করা হয়। আমার ক্ষেত্রে সেটা হয় নাই। আমার ২ টা ভাইভাই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো এক্সপেরিয়েন্স ছিল। আমার কাছে মনে হয়েছে যে স্যাররা হচ্ছে লিটারালি হচ্ছে চেষ্টা করেছিলেন যে আমি কেমন বা হচ্ছে যে আমি কিভাবে হচ্ছে যে দেশকে কিছু একটা উপহার দিতে পারি বা আমার সার্ভিসে কিভাবে হচ্ছে আমি কোনো একটা ভালো ইনপুট দিতে পারি। সেটা যাচাই করার চেষ্টা করেছিলেন এবং আমার ভালো এক্সপেরিয়েন্স হয়েছে আমার ২ টা ভাইভাতে। ইট ওয়াজ আ রিয়েলি গুড এক্সপেরিয়েন্স। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখন কোনো কনফিউশন আছে? ট্যাক্স আর্মি অর ম্যাজিস্ট্রেট? আমার হচ্ছে ট্যাক্স আর অ্যাডমিন দুটাই হচ্ছে আমার খুবই প্রিয়। ট্যাক্স আমার এইজন্য প্রিয় কারণ ওটার মাধ্যমেই হচ্ছে যে আমি এই ক্যাডার পরিচয়টা প্রথমত পাই। আমার ট্যাক্সের মধ্যে আমার খুব প্রিয় কিছু মানুষ আছেন। ট্যাক্সের সিনিয়রসরা বলেন বা আমার কালিগসরা আছে যারা টু বি কালিগসরা আছে যারা আমার খুবই ভালো সম্পর্ক তাদের সাথে। খুবই সুন্দর একটা সময় কেটেছে। রেজাল্ট দেওয়ার পর থেকে এখন পর্যন্ত we have become a big family. আমরা প্রায়ই হচ্ছে দেখা করি টিএসসি-তে। আর এডমিনে তাদের সাথে হচ্ছে আমার খুব সুন্দর সখ্যতা গড়ে উঠেছে। আমরা প্রায় হচ্ছে যে রাত্রিবেলা হাকিম চত্বরে আড্ডা দিয়ে গল্প করি। আমার কাছে ২ টা ফ্যামিলি খুব প্রিয়। কনফিউশন নাই আসলে। বাট হচ্ছে আমি দেখি আমি ২ টা এক্সপ্লোর করতে চাই। আচ্ছা, আচ্ছা, ২ টা তো আর একবারে সম্ভব না। দেখা যাচ্ছে ২ টা স্বাদই হয়তোবা কিছু সময়ের জন্য নেওয়া যেতে পারে। আর ২ টা বিসিএস এর রেজাল্ট একেবারেই পাশাপাশি অগাস্ট এটাই। আর হচ্ছে ডিসেম্বর একেবারেই কাছাকাছি। যেটা মনে হয় না বিসিএস এর ইতিহাসে এমন হয়েছে। খুব বেশি একটা হয়নি সম্ভবত। সেটাই। মানে বেশি হলে হচ্ছে যে ৫-৬ মাসের ডিফারেন্স থাকতে পারে। সেটাই। হ্যাঁ, 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 একেবারেই অল্প ডিফারেন্স এটা হয়েছে। তো যাই হোক, আ আমরা এখন চলে যাব আপনার কিছু আ পরামর্শ আপনার কাছ থেকে কিছু নেব। বিশেষ করে আপনাদের যে
আপনি যে বিসিএস এর জার্নিটা নিয়েছেন এটা লম্বা একটা জার্নি ছিল। বিশেষ করে আপনি জি। বলছেন 41তমতে আপনার লিখিত প্রিপারেশন নিতে পারেননি। তো সেটা 43-এ কিভাবে কভার করেছেন বা রিটেনের প্রস্তুতিটা কেমন ছিল আপনার? লিখিত প্রস্তুতি আমি নিতে পারিনি, এটাকে যদি আমি একটু ক্লিয়ারিফাই করি। আমি সবসময় যখন হচ্ছে প্রিপারেশন নিয়ে স্টার্ট করেছিলাম, আমি একটা ইউটিউব পেজ ফলো করতাম। আ সেখানে হচ্ছে যে একটা আপু, পারভিন আপু ছিলেন মেবি, আমি নামটা ঠিক খেয়াল করতে পারছি না। উনি একবার একটা কথা বলেছিলেন যে আ প্রিলিমিনারির জন্য যদি আপনি শুধুমাত্র প্রিপারেশন নেন, সেটা হচ্ছে ইজ আ ওয়েস্ট অফ টাইম। আমি যদি প্রিলিতে ২০০ তে ২০০ ও পাচ্ছি, সেটা কিন্তু এড হচ্ছে না। কিন্তু আমি যদি প্রিলিমিনারি আর রিটেন এর যদি মিক্স করি, কিছুটা যদি অ্যামালগামেশন ঘটিয়ে প্রিপারেশন নিতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমার রিটেন এর মার্কস ২ নাম্বার হলেও বাড়তে পারে। তো আমি প্রথমত যখন প্রিপারেশন এ স্টার্ট করি, আমি কোভিড লকডাউনে প্রিপারেশন এ স্টার্ট করেছিলাম বেসিক্যালি বিসিএস এর জন্য একদম ফুল ফ্লেজড ভাবে। তো তখন আমার টার্গেটটা এটাই ছিল যে আমি প্রিপারেশনটা এমন ভাবে নিব যে আমার রিটেন এর কিছু জিনিসও কভার হয়। যদিও আমার পুরাপুরি হচ্ছে কভার ছিল না, আমি কিছু, কিছু বই যেগুলো একটু ডিটেইলড ওয়েতে লিখা ছিল সেগুলো পড়ার চেষ্টা করেছিলাম। যেমন আমার কাছে মনে হচ্ছে বেসিক ভিউ একটা বই আছে। অনেকে বলে যে বইটাতে নাকি অনেক বেশি তথ্য দেয়া থাকে। কিন্তু আমার কাছে মনে হয়েছে কেউ যদি ওই বইটা একটু ভালো করে পড়ে, সেটার মধ্যে হচ্ছে রিটেন এর অনেকটা কভার হয়। আবার কনফিডেন্স এর একটা বই ছিল যেমন বিজ্ঞান। বিজ্ঞান চাইলে কিন্তু প্রিলি রিটেন আপনি একসাথে প্রিপারেশন নিতে পারেন। তারপর ম্যাথেও চাইলে প্রিলি রিটেন একসাথে মিলে অনেকটা প্রিপারেশন নেওয়া যায়। আমি এভাবে হচ্ছে যেটা চেষ্টা করতাম যে সবকিছু হয়তো কভার হতো না। কিন্তু আমি তো ডিটেইলড ওয়েতে পড়ার চেষ্টা করতাম। যাতে হচ্ছে যে আমি ফিউচারে যখন রিটেন প্রিপারেশন নিবো আমার জিনিসটা একটু কম পড়া লাগে। এরকম ভাবে হচ্ছে আমি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছিলাম। তো ৪১ সেক্ষেত্রে যেটা হয়েছিল যে রেজাল্ট দেওয়ার সময় হচ্ছে যে আমি হচ্ছে ৪১ এর প্রিলিমিনারি দেওয়ার কিছুদিন আগেই হচ্ছে আমি আইবিএ তে জয়েন করেছিলাম। আর ৪১ এর রেজাল্ট দিয়েছিল জুলাইয়ে। তখন হচ্ছে আমার জাস্ট 2nd সেমেস্টার শুরু হয়। আর তখন আমি ক্লাস করছিলাম, পাশাপাশি হচ্ছে যে রিটেন এর প্রিপারেশন নিচ্ছিলাম। তো আইবিএ ক্লাস করে তারপরে হচ্ছে যে রিটেন এর প্রিপারেশন নেওয়াটা একটু টাফ ছিল। কারণ আমার যারা হচ্ছে যে আইবিএ তে যারা আমার সাথে ক্লাসমেট ছিলেন, যেমন জয় ভাই বা হচ্ছে অন্যান্য যারা ছিলেন, তাদের আগে একটা রিটেন দেয়া ছিল। তারা জানতেন যে হচ্ছে রিটেনের মানে লিখার পদ্ধতি, মানে রিটেনের মধ্যে ভালোভাবে কিভাবে খাতাটা প্রেজেন্ট করতে হয়। কিভাবে হচ্ছে যে রিটেনের যে কোয়েশ্চেনস গুলো আছে সেগুলো কিভাবে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে সাজিয়ে লিখতে হয়। কত নাম্বারের জন্য কতটুকু লিখা প্রয়োজন। এগুলো তো সবই হচ্ছে এক্সপেরিয়েন্স এর বিষয়। আর আমি হচ্ছে যেহেতু ক্লাস করছিলাম, ক্লাসের পরে আমি আবার কোচিং করব সেই সুযোগটাই ছিল না। কারণ তখন হচ্ছে যদি আমি কোচিং করতে যাইতাম তখন তো আর পড়তে পারতাম না। তো আমি যেটা করতাম যে আমি সকালবেলা আসতাম হোস্টেল থেকে, আইবি হোস্টেল থেকে বাসে করে আসতাম। এসে হচ্ছে যে সিট রেখে দিতাম সেন্ট্রাল লাইব্রেরিতে। তারপর হচ্ছে আইবি তে ক্লাস করতাম। ক্লাসের ফাঁকে ১ ঘন্টা গ্যাপ পেয়েছি। তখন আবার লাইব্রেরিতে চলে আসতাম, পড়তাম। তারপর হচ্ছে আবার ৫ টার পর একদম রাত ১০ টা পর্যন্ত হচ্ছে পড়তাম। তো এভাবে হচ্ছে আমি মোটামুটি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম যে ৪১ এর কথা বলছি, রিটেন এর প্রিপারেশনটা। যতটুকু গুছিয়েছি আলহামদুলিল্লাহ দিয়েছি। ৪৩ এর ক্ষেত্রে আমার যেটা সুবিধা হয়েছিল যে আমি একটা রিটেন পরীক্ষা দেওয়ার ফলে আমি বুঝে গিয়েছিলাম যে হচ্ছে প্রশ্নের ধাঁচটা কিরকম। বা পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসে আর আমি কতটুকু লিখতে পারবো। আমার হ্যান্ডরাইটিং একটু স্লো আর আমার লিখাটা মাঝারি সাইজের, ছোট থেকে একটু বড়। তো আমি বুঝে গিয়েছিলাম যে আমার লিখার ফন্ট হিসেব করে আমি কতটুকু টাইমের মধ্যে কতটুকু লিখতে পারি। যেমন ৪১ এ আমার কিছু ভুল ছিল, যেগুলো হচ্ছে আমি ৪৩ এ হচ্ছে চেষ্টা করেছিলাম হচ্ছে কাটিয়ে তোলার। আমার বাংলা রচনা ৪১ এ খুবই ছোট হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আমি হচ্ছে যে ৪১ এর ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলিতে হচ্ছে যে প্রশ্নগুলো লাস্টের দিকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ১ ঘন্টা আছে, কিন্তু অলরেডি তখনও হচ্ছে আমার অনেকগুলো হচ্ছে জিনিস লিখার বাকি ছিল। পরে সেই আনসারস গুলো অনেক ছোট হয়ে গিয়েছিল। এই যে জিনিসগুলো, যে টাইম ম্যানেজমেন্ট বা হচ্ছে যে কতটুকু লিখতে হবে, কেমন ভাবে খাতাটা প্রেজেন্ট করতে হবে, এই জিনিসটা হচ্ছে আমার ৪১ এ পরীক্ষা দেওয়ার কারণে আমার ৪৩ এর ক্ষেত্রে এটা আরো ভালো হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে হচ্ছে এভাবে আমার ৪১ এ এক্সপেরিয়েন্সটা যে আমার ৪৩ এ অনেকটা কাজে লেগেছে। কারণ ৪১ এ আমার মনে হচ্ছে যে আমি অনেক জিনিসপত্র এক্সট্রা পড়ছিলাম। যেগুলো হচ্ছে এতটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু একটা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমার যেটা হয়েছিল, ৪৩ এ পরীক্ষার আগে আমি বুঝে গিয়েছিলাম যে কোন জিনিসগুলোতে এমফেসিস করা উচিত আর কেমন ভাবে পড়া উচিত। এটা হচ্ছে হেল্প করেছিল আরকি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আ আমরা দেখি যে প্রিলিমিনারিতে প্রায় ৩ লাখের মতো পরীক্ষা দেয়। তো পিএইচডি সাধারণত চেষ্টা করে তাদের একটা রেঞ্জের মধ্যে কিছু প্রার্থী নেওয়ার জন্য। তো আসলে জি, বিসিএস প্রিলিমিনারিটা হচ্ছে মানে বাদ যাওয়ার একটা মানে বিশাল একটা স্লিপিং একটা জায়গা, মানে স্লিপ করার জায়গা। তো অনেকেই জি। আছেন যারা আসলে বারবার স্লিপ করছেন। একবারও দেখা যাচ্ছে ৩-৪ বার দেওয়ার পরে একবারও পাস করতে পারছেন না। তো তাদের জন্য আসলে মনোবলটা এবং পড়াশোনাটা কেমন হওয়া উচিত? প্রথমত হচ্ছে যে আমি মেক্সিমাম ক্ষেত্রে যেটা দেখেছি যে যারা বারবার প্রিলিমিনারি দিয়ে হচ্ছে যে খারাপ করছেন, ওদের খারাপ করার মেইন রিজনটা আমার দেখা মতে, আমার ফ্রেন্ডসদের এক্সপেরিয়েন্স থেকে যদি আমি বলি, নেগেটিভ মার্কিং।
অনেক বেশি দাগাতে গিয়ে তারা হচ্ছে নেগেটিভ মার্কিং, অনেক বেশি ওদের নেগেটিভ চলে আসে মার্কটা, যে কারণে হচ্ছে ধরেন তারা 135 বা 140ই পাচ্ছে, কিন্তু নেগেটিভ মার্কিং এর কারণে সেটা কমতে 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 110-এর কাছে চলে এসেছে। আর এখন হচ্ছে 40-এর পর থেকে যেটা ট্রেন্ডটা হয়েছে যে এখন হচ্ছে যে 120-25 কে হচ্ছে সেফ জোন ধরা হয় আর কি। রিটেন প্রিপারেশন যদি আপনি একদম কোনো চিন্তা ছাড়া যদি আপনি শুরু করতে চান, 120-25টাকে একটা সেফ জোন এখন ধরা হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে যেটা হয় যে নেগেটিভ মার্কিং এর কারণে আর হচ্ছে নার্ভাসনেস এর কারণে, অনেকে কি করে যে জানা জিনিসটা ভুল করে চলে আসে। আমার এক ফ্রেন্ডের কথা বলি, উনি হচ্ছে যেটা করেছিলেন যে উনি হচ্ছে যে সব দাগিয়ে টাগিয়ে দেখে যে হচ্ছে উনি হচ্ছে যেখানে 1-এর মধ্যে দাগানোর কথা উনি 1-এর জায়গায় 51-তে দাগানো শুরু করেছে। মানে এতটা নার্ভাসনেস থাকে মানুষের মধ্যে। আবার হচ্ছে যে অনেকে কি করে যে হচ্ছে যে আন্দাজি দাগানো শুরু করে যে এটাই হতে পারে, এটাই হতে পারে, দাগিয়ে ফেলে, পরে দিয়ে মনে করে যে না, এটা তো এরকম হওয়ার কথা ছিল। আবার কিছু মানুষ আছে তারা হচ্ছে ম্যাথ না করে আন্দাজি হচ্ছে যে ক্রনোলজিক্যালি এরকম একটা সিকোয়েন্স ফলো করে ABCD এভাবে দাগিয়ে ফেলে। যাদের হচ্ছে যে ধরেন যাদের ম্যাথে প্রবলেম তাদেরটা বললাম, অনেকে জিকের ক্ষেত্রে এটা করে আমি দেখেছি, যে ক্রনোলজিক্যালি কিছু মনে আসতেছে না, তখন হচ্ছে ABCD এভাবে হচ্ছে একটা সিকোয়েন্স ফলো করে দাগিয়ে দেয়। কিন্তু আসলে কিন্তু এটা সবসময় কাজ করে না। অনেকের ক্ষেত্রে হয়তো করে, কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি এটা কাজ করে না, এটা ব্যাকফায়ার করে। এটা নেগেটিভ মার্কিং আনে। কারণ প্রিলিমিনারির মধ্যে হচ্ছে যে আমি যেটা দেখেছি, কেউ যদি মোটামুটি হচ্ছে প্রিপারেশন নিয়ে যায়, 100-105 তো ইজিলি পাওয়া যায়। 100-105 তো ইজিলি হচ্ছে যে যে কেউ প্রিপারেশন নিয়ে যায়, 100-105 তো সেভাবেই আসতেছে। আর বাকিটাও যদি হচ্ছে একটু চেষ্টা করা যায়, তাহলে কিন্তু 120-25 রেঞ্জে চলে যাওয়া যায়। নেগেটিভ মার্কিং করা যাবে না। আমার যেটা মনে হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে যে মানে বারবার বাদ যাওয়ার ক্ষেত্রে। ইনিশিয়ালি কেউ শুরু করলে তো অনেক প্রবলেম হতেই পারে, কিন্তু বারবার বাদ যাওয়ার ক্ষেত্রে 2-3টা জিনিস মেইনলি প্রবলেম, মানে 3টা জিনিস আছে যেটা হচ্ছে যে মেইন হচ্ছে একটা প্যারামিটার হিসেবে কাজ করে। সেগুলো হচ্ছে একটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম, একটা হচ্ছে নার্ভাসনেস, আর একটা হচ্ছে নেগেটিভ মার্কিং। এই 3টার কারণেই হচ্ছে ঘুরে ফিরে এই সমস্যাটা হয় মানুষের। আচ্ছা, তো ক্যাডার হওয়ার জন্য দরকার রিটেন এবং ভাইবা। তো ভাইবাটা আসলে জি। মূলত অনেকটা লাক এবং লাকি বলা যায়, মোটামুটি নিজের কিছু পারফরমেন্স থাকে। কিন্তু দেখা যাচ্ছে লিখিত পরীক্ষায় সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে 90% নিজের হাতে থাকে, যে আমি কিভাবে প্রেজেন্ট হুম করব, হুম। কতটুকু আমি করতে পারবো। একটা আউটস্ট্যান্ডিং রিটেন অ্যাবাউট 600 মার্কস তোলার, মানে অ্যাপ্রক্সিমেট 600 মার্কস তোলার জন্য কেমন একটা প্রস্তুতি হওয়া দরকার, কোন কোন সাবজেক্টগুলোতে জোর দেওয়া দরকার? রিটেন ভাইয়া, যেটা আমার মনে হয় প্রথমত হচ্ছে যে মার্কস কিন্তু হচ্ছে কোয়েশ্চেন কেমন কঠিন হচ্ছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে হচ্ছে যেমনই প্রশ্ন, কিছু মানুষ থাকবে যাদের হচ্ছে রিটেন যেমনই প্রশ্ন করুক ওদের পরীক্ষা ভালোই হবে, কারণ তাদের বেসিকটা এতটা স্ট্রং থাকে। ফর এক্সাম্পল, এবার যদি হচ্ছে আমি ইংলিশ প্রশ্নটার কথা বলি, অনেকের কাছে হয়তো মনে হয়েছে যে ইংলিশ প্রশ্নটা অনেক কঠিন, কিন্তু আমি আমার এমন অনেক ফ্রেন্ডস কে দেখেছি, অনেক কালিগস কে দেখেছি যাদের কিন্তু হচ্ছে এই পরীক্ষার প্রশ্নটাও যথেষ্ট সহজ মনে হয়েছে, যারা হচ্ছে যে আগে থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ভালোবাসে বা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা চর্চা করে, তাদের জন্য কিন্তু এতটা কঠিন ছিল না। তো একটা ভালো সেগমেন্ট অফ স্টুডেন্টস বা ক্যান্ডিডেটস কিন্তু সেখানেও ভালো নাম্বার পাচ্ছে। ম্যাথস এর কথা যদি বলি, যারা হচ্ছে যে ম্যাথস যাদের স্ট্রং জোন, পার্টিকুলারলি যারা ইঞ্জিনিয়ার্স বা হচ্ছে যে যারা হচ্ছে ম্যাথস এর স্টুডেন্টস বা যারা রেগুলারলি ম্যাথ করেন বা পছন্দ করেন, তারা ম্যাথ প্রশ্ন যেমন যতই কঠিন আসুক তাদের কিন্তু ম্যাথ ভালো হবেই। কিন্তু আমি যদি অন এন এভারেজ বলতে চাই যে হচ্ছে যে কিভাবে কি করতে হবে, প্রথমে হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টেরই আমার মনে হয় যে একটা স্ট্রং জোন থাকে, যে সাবজেক্টে সে ভালো। যেমন আমি যদি আমার কথা বলি, আমি হচ্ছে যে ইংলিশের মধ্যে মোটামুটি হচ্ছে কম জোর দিয়েছিলাম। আমার ইংলিশের জন্য তেমন প্রিপারেশন নেওয়া লাগে না, আমি শুধু ভোকাবুলারিটা দেখেছিলাম আর বাকি জিনিসপত্র আমি নিজের মতন করে যেভাবে পেরেছি ইংলিশটা কভার করেছি। ম্যাথস এর ক্ষেত্রে হচ্ছে আমার উপপাদ্যটা আর হচ্ছে হায়ার ম্যাথস এর কিছু অংশের প্রবলেম ছিল, কিন্তু পাটিগণিতে আমি ভালো ছিলাম। তো আমার মেইনলি প্রবলেম ছিল হচ্ছে বাংলায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে আর ইন্টারন্যাশনালে। সায়েন্সেও তেমন প্রবলেম ছিল না, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, মোটামুটি আমার পড়া ছিল। ট্রিপলিটা অনেকদিন আমার পড়া হয়নি, আমি ট্রিপলিটাতে ফোকাস করেছিলাম, ট্রিপলিয়ান আইসিটি, ওইটা আমি আলাদা নিজের মতন করে নোট করে নিয়েছিলাম। তো প্রত্যেকেরই হচ্ছে যেটা আমার মনে হয় করা উচিত সেটা হচ্ছে যে নিজের স্ট্রং জোনস দেখা উচিত। যেমন কারো যদি হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি বা কেউ এমন যদি থাকে যার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অনেক ইন্টারেস্ট থাকে, সে হয়তো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর এমন অনেক কিছু আছে যে অন্য কেউ পারবে না, তার কিন্তু ভালোভাবে আগে থেকে কভার করা আছে। তাহলে তার অন্য জিনিসগুলোতে হচ্ছে ফোকাস করা উচিত। ম্যাথস, ইংলিশ, সায়েন্স, এই তিনটা সাবজেক্ট কিন্তু মার্কস গুলার জন্য একদম বেস্ট একটা জায়গা। কারণ হচ্ছে আপনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়তে যতই ভালো লিখেন, যেমন এবার যেমন 20 নাম্বারের প্রশ্ন এসেছে, যতই আমি ভালো করে পরীক্ষা দিচ্ছি, যতই গুছিয়ে লিখছি, 20-এ 20 কিন্তু পাচ্ছি না। কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমি যদি বলি, ইংলিশের যে হচ্ছে প্রথম যে প্যাসেজের পার্টটা আছে সেখানে কিন্তু সলিড মার্কস, সেখানে কিন্তু আমি চাইলেই ভালো মার্কস তুলতে পারছি। সায়েন্স,
সায়েন্সের ক্ষেত্রে আপনি যদি জাস্ট হচ্ছে যা জানতে জানতে চেয়েছে আপনার কাছে, 2.5 নাম্বারের একটা প্রশ্ন ধরেন এসেছে, আপনি যদি জাস্ট তথ্যটা তুলে দিতে পারেন, আর এর মধ্যে 2.5 না দিলেও আপনি 2 দিচ্ছে। সায়েন্স, ইংলিশ এন্ড ম্যাথ, এই তিনটার মধ্যে যদি কেউ ভালো করতে পারে, প্লাস তার যে স্ট্রং জোনস গুলো আছে সেগুলাতে যদি আরেকটু ফোকাস করার মাধ্যমে সেখানে একটা ভালো মার্কস এনশিওর করতে পারে। আর ধরেন যে সাবজেক্টটার মধ্যে তার হচ্ছে উইকনেস আছে, ফর এক্সাম্পল আমার হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এ আমার তেমন দক্ষতা ছিল না। আমি হচ্ছে যে খুবই হচ্ছে যে আগে বিসিএস এর আগে তো তেমন আমার পেপার টেপার পড়ার অভ্যাস ছিল না। আমি ইন্টারন্যাশনাল জিনিসপত্র নিয়ে খুব কম জানতাম। পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে I curated myself with the knowledge needed to perform well in international affairs. তো সেখানেও আমি হচ্ছে আস্তে আস্তে চেষ্টা করেছিলাম যে নিজের মতন করে নোট করে নেওয়ার। আমি যেটা করতাম যে হচ্ছে আমি কোনো পার্টিকুলার বই ফলো করতাম না। আমি বিভিন্ন যে ইন্টারন্যাশনাল যে নিউজ পেপারস গুলো ছিল সেগুলোর আর্টিকেলস গুলো পড়তাম। বাংলাদেশি যে নিউজ পেপারস গুলো আছে সেগুলোর আর্টিকেলস গুলো পড়তাম। সেখানে ইন্টারন্যাশনাল এর যে বিভিন্ন নতুন নতুন হচ্ছে যে আমি যে নামগুলো দেখতাম, যে টপিকস গুলো নিয়ে দেখতাম সেগুলো নিয়ে একটু পড়ার চেষ্টা করতাম। তো সেভাবে আমি নিজের মতন করে নোট করে নিতাম। নোট করে পরবর্তীতে যদি আমার কাছে মনে হতো যে কিছু এড করা উচিত সেখানে আমি এড করতাম। এটা হচ্ছে আমি এই জন্য করতাম কারণ আমার এই সাবজেক্টটা আমার খুব উইক একটা জোন ছিল। এমন করে যদি আমার মনে হয় যে প্রত্যেকেই যদি নিজের উইক জোনটা আইডেন্টিফাই করতে পারে, যে আমার এই পার্টিকুলার সাবজেক্টে আমার অনেক দুর্বলতা আছে, আমি এখানে একটু বেশি জোর দেওয়া উচিত। এটা যে কোনো সাবজেক্ট হতে পারে, এটা সায়েন্স হতে পারে, এটা ইংলিশ হতে পারে, এটা ম্যাথস হতে পারে, এবং সেখানে যদি নাম্বার তোলার জন্য যেরকম এফোর্ট দেওয়া দরকার বা যেসব জিনিসপত্রে জোর দেওয়ার দরকার সেটাতে যদি জোর দেওয়ার মাধ্যমে একটা সুন্দর নিজের মতন করে নোট করে নিতে পারে, আমার মনে হয় সেটা অনেক কার্যকর একটা পদ্ধতি ভালো করার রিটেনের ক্ষেত্রে। আচ্ছা, এখন আমাদের অনেক শিক্ষার্থী যারা অনার্স প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষে আছেন, তাদের জি, জি। বিসিএস প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে হচ্ছে প্রথমে যারা হচ্ছে শুরু করছেন তাদের হচ্ছে এটা মাথায় রেখে শুরু করা উচিত যে বিসিএস ইজ গোইং টু বি a very long journey, a very long and a very lengthy journey, যেখানে হচ্ছে যে আপনি যখন আমরা যেমন হচ্ছে যারা 41 এ পরীক্ষার্থী ছিলাম, আমরা হচ্ছে অ্যাপ্লাই করেছিলাম 2020 এর প্রথম দিকে। আমাদের গ্যাজেট হয়তো বা নেক্সট মান্থ এ পাবলিশ হতে পারে। তো দেখেন, ইট হ্যাজ বিন আ জার্নি অফ লাইক 4.5 ইয়ার্স। তো আপনি এটা মাথায় রেখেই প্রিপারেশনটা স্টার্ট করা উচিত প্রথমত। আর প্রিপারেশন স্টার্ট করার ক্ষেত্রে আপনি যেসব জিনিসে, যেহেতু হচ্ছে আপনারা প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষে যারা আছেন তারা এখনো কিন্তু সময় পাবেন ওভারঅল হচ্ছে প্রিপারেশনটা নেওয়ার জন্য। তো প্রথমত হচ্ছে যাদের এখনো সময় আছে এবং যারা একদম মনস্থির করে নিয়েছেন যে আপনারা সিভিল সার্ভিসে আসতে চান, তো তাদের জন্য প্রথমত যেটা করতে হবে যে আপনাদের যে উইক জোনস গুলো আছে, উইক জোনস গুলোতে হচ্ছে যে আপনার যে দক্ষতা, যে রিকোয়ার্ড যে হচ্ছে যে আপনার এফিসিয়েন্সি প্রয়োজন সেটা নিয়ে আসা। কারো যদি হচ্ছে ইংলিশে প্রবলেম থাকে, আপনি ভোকাবুলারিটা এনরিচ করার ট্রাই করুন, আপনি গ্রামারটা এনরিচ করার ট্রাই করুন। কারণ এটা হচ্ছে যে আপনার ধরেন প্রিলিতেও কাজে দিবে, আবার রিটেনও তো মাস্ট। রিটেনে হচ্ছে টোটালি হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের দক্ষতার উপর আপনি হচ্ছে যে আপনার মার্কস কেমন আসবে সেটা নির্ভর করছে, সেটার মুখস্থ নির্ভর কিছু না। ম্যাথস এর ক্ষেত্রেও সেম। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে ম্যাথস এ অনেক প্রবলেম থাকে, আপনি রেগুলার একটু ম্যাথস প্র্যাকটিস করুন। ম্যাথসটা হচ্ছে যে বুঝে বুঝে করার চেষ্টা করুন। ধরেন আপনি একটু দেখবেন যে বিসিএস এর ম্যাথ, প্রিলিমিনারি ম্যাথ কিন্তু অন্যান্য যে পরীক্ষাগুলো আছে তার চেয়ে কম্পারেটিভলি একটু ডিফারেন্ট হয়। আপনি একটু প্যাটার্নটা বোঝার চেষ্টা করুন যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এবং কি কি প্রশ্ন আসছে। মেন্টাল এবিলিটি, ম্যাথস, ইংলিশ এগুলো একটু বুঝার চেষ্টা করুন আর গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। জেনারেল নলেজ পড়লে শেষ করা যাবে। আপনি যদি হচ্ছে যে পরীক্ষার 6 মাস আগেও শুরু করেন, আপনি কিন্তু পড়ে শেষ করতে পারবেন। কিন্তু কিছু কিছু পার্টিকুলার টপিক আছে যেখানে কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে নির্ভর করবে যে হচ্ছে যে আপনার বেসিকটা কতটা স্ট্রং, মানে সেখানে ভালো করার জন্য। সেগুলো হচ্ছে যে সায়েন্স, ইংলিশ অ্যান্ড ম্যাথস অ্যান্ড কম্পিউটার অ্যান্ড আইসিটি। কম্পিউটার অ্যান্ড আইসিটি হচ্ছে অনেকটা মুখস্থ নির্ভর, কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে আপনার বেসিকের উপর নির্ভর করছে। এই জিনিসগুলো আপনি যেহেতু হচ্ছে এখন প্রথম দিক থেকে যারা শুরু করছেন, যেহেতু আপনাদের সময় আছে, এই জিনিসগুলো একটু বিসিএস এর বিগত বছরের প্রশ্নগুলো দেখেন, কেমন প্রশ্ন আসছে সেগুলো একটু বোঝার চেষ্টা করেন। প্রশ্নটা অ্যানালাইজ করে নিজের মতন করে হচ্ছে একটু গুছিয়ে পড়েন। আর হচ্ছে অফকোর্স হচ্ছে যে যারা হচ্ছে যে এখন লিখছেন তাদের এক্সপেরিয়েন্স নিয়ে একটু দেখবেন যে তারা কি কি বই ফলো করেছে, কি কি রিসোর্স ফলো করেছে, সেগুলো হচ্ছে একটু গুছিয়ে সেগুলো অনুযায়ী গুছিয়ে একটু প্রিপারেশন নেওয়ার ট্রাই করেন। আমার যেটা মনে হয় যে মানুষের ক্ষেত্রে যেটা মেইন প্রবলেম হয় মানে প্রিপারেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে তারা অনেক ওভার স্টাডি করে আর এমন এমন জিনিস নিয়ে পড়ে যেগুলো হচ্ছে প্রয়োজনীয় না। বিসিএস এ আপনি যদি হচ্ছে যে যখন আপনি প্রশ্নটা দেখবেন, আপনি দেখবেন যে কিছু কিছু জিনিস থেকেই কিন্তু প্রশ্ন আসছে। সেটা আপনি ম্যাথ বলেন, সেটা আপনি সায়েন্স বলেন, সেটা আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্স বলেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলেন। কিন্তু আমরা হচ্ছে যে এত বেশি জিনিসপত্র পড়া শুরু করে দেই which are not required. আমি এটা বলছি না যে আমরা ডিটেইলড ওয়েতে পড়বো না, ডিটেইলড ওয়েতে তো নিশ্চয়ই পড়া উচিত, কারণ প্রিলি এবং রিটেন
দুইটার প্রিপারেশন কভার হয়, আমাদের প্রিপারেশনটা এমন হওয়া উচিত, প্রিপারেশন স্ট্র্যাটেজিটা। কিন্তু অপ্রাসঙ্গিক জিনিসপত্র পড়া যাবে না। অপ্রাসঙ্গিক জিনিসপত্র যদি আমরা বেশি পড়তে যাই, সেক্ষেত্রে যেটা হয় যে আমাদের যে ব্রেনের ক্যাপাসিটি আছে তো একটা ধরে রাখার জিনিসপত্র, ইনফরমেশন রিটেইন করার, আমরা যখন অপ্রাসঙ্গিক জিনিসপত্র বেশি আমাদের ব্রেইনে স্টোর করা শুরু করি, তখন হচ্ছে রিলেভেন্ট অনেক ইনফরমেশন আমরা ভুলে যাই বা গুলিয়ে ফেলি। তো এইভাবে হচ্ছে আমার মনে হয় যে যেগুলো যেসব সাবজেক্টে হচ্ছে আপনার বেসিকটা স্ট্রং করা উচিত, সেই সব সাবজেক্ট নিয়ে প্রিপারেশনটা আপনি স্টার্ট করেন। কারণ মুখস্থ নির্ভর যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনি পরীক্ষার 5, 6, 7 মাস আগে শুরু করলেও কিন্তু আপনি শেষ করতে পারছেন। তো এটাই বলার ছিল আমার। আচ্ছা, প্রিলিমিনারিতে কিছু গার্বেজিং স্টাডি আছে বা রিডিং আছে, সেগুলোকে জি কিভাবে জি। ফাইন্ড আউট করা যায়, বা যেগুলো অপ্রয়োজনীয় প্রিলিমিনারি সিলেবাস থেকে? আম অপ্রয়োজনীয় বলবো না আমি কোনো কিছুকে। অপ্রয়োজনীয় বলতে, কারণ প্রত্যেকটা ইনফরমেশনই তো হচ্ছে যে একটা তথ্য। এটা আমার কাছে যদি অপ্রয়োজনীয় মনে হয়, অন্য কারো কাছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ মনে হবে। কিন্তু হচ্ছে আমি যেটা গার্বেজ বলবো না, আমি বলবো যে হচ্ছে irrelevant কিছু টপিকস আছে। যে জানার জন্য তো কেউ হচ্ছে যে সবকিছুই পড়তে পারে চাইলে। কিন্তু জানার জন্য পড়া আর প্রিলির জন্য শর্ট ভাবে একটা সুন্দর একটা কনক্রিট প্রিপারেশন এর মধ্যে ডিফারেন্স আছে। যেমন ধরেন কিছু টপিক আছে যেগুলো থেকে হচ্ছে যে আমি অনেক বই দেখেছি, অনেক ডিটেইলড ওয়েতে লিখা, কিন্তু হচ্ছে যে তেমন ইম্পর্টেন্ট না। সেগুলো হচ্ছে যদি হচ্ছে একটু আইডেন্টিফাই করা যায়। আইডেন্টিফাইটা কিভাবে করবেন? বিগত বছরের প্রশ্ন দেখলেই বোঝা যাচ্ছে যে এই জিনিসটা একটা বইয়ের মধ্যে আছে, এখন এই জিনিসটা থেকে বিগত বছরের কোনো প্রশ্ন এসেছে নাকি, তাই না? তো যদি না আসে সেটাই তখনই বোঝা যাবে যে হচ্ছে এটা কি ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না। যেমন কিছু আমি যদি হচ্ছে একটা টপিক নিয়ে একটু বলি, ভুল হবে অনেকে হয়তো যারা হচ্ছে পছন্দ করেন টপিকটা, তারপরেও বলছি। যদি হচ্ছে যে আমি বলি যে বাংলা প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে যদি আমি বলি, প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে কিন্তু আমার মনে হয় না যে তেমন কোনো প্রশ্ন এসেছে বা আসে। হ্যাঁ, এটার যে আউটকামস গুলো আছে, ফলাফল গুলো আছে, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এমন মানুষজনকেই দেখেছি যে ওরা হচ্ছে একদম ৩-৪ পেজ নোট করে ফেলেছে শুধু প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাবলী নিয়ে। যে হচ্ছে প্রিয়া কোন রাজকুমার হচ্ছে হানিমুনে গিয়েছিল কোথায়, ওখানে তার ওয়াইফের সামনে তাকে গুলি করে হত্যা করেছে, কে গুলি করে হত্যা করেছে এটা নাম লিখে ফেলেছে। আবার আরো কিছু তথ্য আছে যে মহাত্মা গান্ধীকে হচ্ছে কে গুলি করেছে তার নাম, তার প্রিজন নাম্বার, সেল নাম্বার কত ছিল, এইসব। মানে এগুলো হচ্ছে এক্সট্রা জিনিসপত্র। আবার হচ্ছে পুরা ওয়ার্ল্ডে যত হচ্ছে যে উপজাতি আছে তাদের হচ্ছে লিস্ট করে পড়তেছে, বা যত সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদের লিস্ট করে পড়ছে। এখন এভাবে কিন্তু প্রশ্ন আসে না। এখন সাম্প্রতিক যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে রিলেভেন্ট যে ইনফরমেশন গুলো সেগুলো ইম্পর্টেন্ট। যেমন আমি যদি এখন বলতে চাই যে এখন ইম্পর্টেন্ট দেশ কি কি আছে যদি আমার বলতে হয়, সামনে যদি ইয়ার জন্য যে প্রিলির জন্য যেটা আমি বলতে চাই, ইসরায়েল অনেক ইম্পর্টেন্ট, প্যালেস্টাইন অনেক ইম্পর্টেন্ট, মালদ্বীপস হচ্ছে লক্ষাদ্বীপের যে আলোচনা হচ্ছে সেটার জন্য অনেক ইম্পর্টেন্ট, রাশিয়া ইউক্রেন অনেক ইম্পর্টেন্ট, চায়না ইম্পর্টেন্ট, মায়ানমার ইম্পর্টেন্ট। তো এইসব দেশ নিয়ে হচ্ছে আপনি সবকিছু জানতেই পারেন। কিন্তু এখন যদি আপনাকে কেউ বলে যে হচ্ছে আপনি যে কোনো একটা দেশ, যেমন হচ্ছে যে ধরেন ফিফি আইল্যান্ড নিয়ে হচ্ছে আপনি অনেক কিছু পড়ে রাখলেন, বা ধরেন হচ্ছে যে যে ধরেন যে অন্যান্য যে ছোট ছোট দেশগুলো আছে, এগুলো নিয়ে আপনি অনেক ডিটেইলড ওয়েতে পড়লেন, সেগুলো হচ্ছে আমার কাছে মনে হয় যে ইররিলেভেন্ট স্টাডি, যেটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে অনেকে করে। এটা প্রয়োজন নেই। আপনি বুঝতে হবে যে কি কি জিনিস পড়তে হবে, কি কি জিনিস বাদ দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটা কথা শুনি যে প্রিলিমিনারি যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসের মধ্যেই লিখিত পরীক্ষার কিছু প্রস্তুতি আছে। সেটা কিভাবে প্রস্তুতিটা নেওয়া যায়, প্রিলির মধ্যে লিখিত প্রস্তুতিটা, বা কোন কোন সাবজেক্ট আহ গুলোতে নেওয়া যায়? জি, জি, জি। প্রিলি আর রিটেন এর ক্ষেত্রে হচ্ছে কিছু সাবজেক্ট আছে আপনি একদম ডিরেক্টলি হচ্ছে মিলে প্রিপারেশন নিতে পারেন। ফর এক্সাম্পল বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে যে রিটেন এর ক্ষেত্রে যে 30 মার্কস আছে, এটা যদি হচ্ছে আপনি প্রিলির সময় যখন যে সাহিত্যিকগুলো আছে, সেই সাহিত্যিকগুলোর যে হচ্ছে যে বিখ্যাত যে গ্রন্থগুলো আছে, সেগুলো যদি একটু একসাথে হচ্ছে গ্রন্থগুলোর যে ডিটেইলড ভার্শনটা, একটু যদি গ্রন্থগুলোর ভিতরে কি আছে, এটা কি নিয়ে, এবং এটার যে প্রধান যে চরিত্রগুলো আছে, এগুলো সহ যদি হচ্ছে আপনি একটু পড়ে ফেলেন, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার জিনিসটাও একটু ভালোভাবে বোঝা হচ্ছে, সম্পূর্ণ মুখস্থ হচ্ছে না, কারণ আপনি ক্রনোলজিক্যালি একটা জিনিসটা পড়ছেন। মানে ধরেন আহ ধরেন আমি যদি চোখের বালি নিয়ে বলি, রবীন্দ্রনাথের একটা উপন্যাস হচ্ছে চোখের বালি। এখন আমি যদি চোখের বালির ভিতরের জিনিসটা, যে জিসটা আছে, যে সামারিটা আছে, সেটাও যদি একটু জেনে নেই, তাহলে আমার ক্ষেত্রে সুবিধাটা কি হচ্ছে যে আমি চরিত্রগুলো সম্পর্কে জেনে যাচ্ছি, আমি কাহিনীটা কি হচ্ছে সেটা নিয়ে জেনে যাচ্ছি, এটা কি ধরনের উপন্যাস সেটা বোঝা আমার জন্য সহজ হচ্ছে, তাই তো? এভাবে হচ্ছে যদি আমি পড়ে নিই, তাহলে হচ্ছে আমার বিসিএস এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার প্রিলিমিনারির জন্য সাহিত্যটার হচ্ছে একটা ভালো বেস হয়ে যাচ্ছে। সেটাতে যে ধরনের প্রশ্নই আসুক, চরিত্র সম্পর্কিত প্রশ্ন আসুক, উপন্যাসের ধরন সম্পর্কিত প্রশ্ন আসুক, কার লিখা প্রশ্ন মানে উপন্যাস বা গ্রন্থ সেটা নিয়ে প্রশ্ন আসুক, সবগুলোর ক্ষেত্রে হচ্ছে অ্যান্সার করা পসিবল।
তারপর ধরেন যে বাংলা গ্রামারের কিছু পার্ট আছে যেগুলো রিটেনের আর প্রিলির ক্ষেত্রে একদম সেম। ফর এক্সাম্পল বাগধারা থেকে 5 নাম্বার আসবেই, বানান থেকে 5 নাম্বার আসবেই। তারপর হচ্ছে যে বাক্য পরিবর্তন বা শুদ্ধি অশুদ্ধি সেগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো প্রিলিতেও গুরুত্বপূর্ণ, রিটেনেও গুরুত্বপূর্ণ। কেউ যদি একসাথে মিলে একটু পড়ে ফেলে, যেমন যখন সে বানান পড়বে তখন সে যদি বাংলা বানানের যে নিয়মগুলো আছে সেগুলো যদি একটু সুন্দর করে সাইড করে লিখে পড়ে ফেলে, নত্য সত্য বিধানের বানানগুলো পড়ার সময় যদি নত্য সত্য বিধানের যে নিয়মগুলো আছে সেগুলো একটু সাইডে লিখে নেয় সুন্দর করে, এটা তার প্রিলির ক্ষেত্রেও পড়া হয়ে যাচ্ছে, রিটেনের ক্ষেত্রেও পড়া হয়ে যাচ্ছে। আমি যদি হচ্ছে যে বিজ্ঞানের কথা বলি, বিজ্ঞানের ক্ষেত্রে আমি যেটা ব্যক্তিগতভাবে নোটিস করেছি যে রিটেনের যে টপিক গুলো আছে সেগুলো থেকে প্রিলিতে অনেক বেশি প্রশ্ন আসে। ফর এক্সাম্পল পানি, অম্ল ক্ষারক লবণত্ব, খাদ্য ও পুষ্টি, উদ্ভিদ জীববিজ্ঞানের যে চিকিৎসা বিজ্ঞানের যে পার্ট গুলো আছে এগুলো থেকে প্রায় হচ্ছে আমি দেখেছি প্রিলিমিনারিতে প্রশ্ন আসছে। তো আমরা যখন হচ্ছে প্রিলির জন্য পড়ি আমরা তো একটু ডিটেল ওয়েতেই পড়ার চেষ্টা করি বিজ্ঞানটা। আমরা যদি জাস্ট হচ্ছে রিটেনের সিলেবাসটা একটু নিয়ে নিই পাশে প্রিপারেশন নেওয়ার সময়, যে রিটেনে কোন কোন টপিক গুলো আছে সেগুলো যদি আমরা একটু এমন একটা বই নিই যেটাতে হচ্ছে যে রিটেনের মতন করে সিলেবাসটা একটু গোছানো আছে, সেখানে যদি হচ্ছে আমি একটু ডিটেল ওয়েতে জিনিসটা পড়ি, জাস্ট হচ্ছে ভাইরাসের নাম মুখস্থ না করে জাস্ট হচ্ছে যে ভাইরাসের যে বৈশিষ্ট্যটাও একটু পড়ে ফেললাম, ভাইরাস আর ব্যাকটেরিয়ার পার্থক্যটা একটু পড়ে ফেললাম। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যে জাস্ট জ্বরের জ্বর বা ডেঙ্গু জ্বরের যখন হচ্ছে যে আমি পড়ছি এটা ভাইরাস ঘটিত রোগ কি রোগ না, সেই সময় যদি আমি জাস্ট হচ্ছে এটার উপসর্গগুলো কি কি এবং চিকিৎসাটা কি কি একটু যদি পড়ে ফেললাম, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে এটা ফিউচারে অনেক কাজে দেয়। যখন রিটেন প্রিপারেশন নেওয়া যায় কেউ যদি আগে ছোট ছোট জিনিসগুলো একটু করে রাখে তাহলে জিনিসটা কিন্তু অনেক মানে হেল্পফুল হয় ইন দ্য নিয়ার ফিউচার, সাম ইয়ার্স ডাউন দ্য লাইন, যখন রিটেন প্রিপারেশন স্টার্ট করে একজন। তারপর ম্যাথের কথা যদি বলি, ম্যাথ তো হচ্ছে যে পুরা হচ্ছে প্রিলি আর রিটেনে আমি তেমন পার্থক্য দেখি না। হয়তো প্রিলিতে একটু ছোট ম্যাথ আসে, রিটেনে একটু বড় ম্যাথ আসে, এটাই। কিন্তু জিনিসটা কিন্তু সেম। আপনি যদি ম্যাথের কনসেপ্টটা বুঝেন, আপনার যদি ম্যাথ বুঝাতে কোনো সমস্যা না হয়, তাহলে হচ্ছে রিটেনের মধ্যে আমি একটা জিনিস এক্সট্রা দেখি ম্যাথের মধ্যে পড়া, সেটা হচ্ছে উপপাদ্য। উপপাদ্য ছাড়া ম্যাথের সিলেবাসে লিখিত লিখিত সিলেবাসে প্রিলি আর রিটেনে আমি তেমন কোনো পার্থক্য দেখি না। আর তারপর যদি আমি বাংলাদেশ বিষয়বলি বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে বলতে চাই, যেটা করতে পারে মানুষজন সেটা হচ্ছে যে রেগুলারলি হচ্ছে এডিটোরিয়ালস পড়া। পেপারের যে এডিটোরিয়ালস গুলো আছে এগুলো খুব ভালো ইনফরমেশন থাকে এগুলোতে। কেউ যদি রেগুলার বেসিসে ভালো ভালো এডিটোরিয়ালস গুলো আইডেন্টিফাই করতে পারে, যেমন আমি কিছু কিছু পত্রিকা দেখেছি খুব ভালো এডিটোরিয়ালস দেয়, যেমন কেউ যদি হচ্ছে অর্থনীতি বা বাণিজ্য বিষয়ক যে ইনফরমেশন গুলো আছে বা লিখনি গুলো আছে এগুলো পড়তে চায় তাহলে সে বণিক বার্তা পড়তে পারে, খুব ভালো একটা নিউজ পেপার, আমি রেগুলারলি ফলো করতাম। প্রথম আলো খুব ভালো একটা এডিটোরিয়াল, অনেক ভালো ভালো যে অথররা আছে তারা লিখেন এডিটোরিয়ালস এ। এডিটোরিয়ালস এর পাশাপাশি হচ্ছে ইন্টারন্যাশনাল কলামটা, বাণিজ্য এবং যে ট্রেড এন্ড বাণিজ্য যে কলামটা আছে সেটা। তারপর হচ্ছে যে কিছু কিছু হচ্ছে যে ম্যাগাজিনস থাকে যেগুলো মান্থলি বেসিসে বের হয়, এগুলাতেও কিছু রাইট আপস থাকে। একটা ম্যাগাজিন আমি রেগুলারলি ফলো করতাম, সেটা হচ্ছে যে মেন্স মান্থলি সাপ্লিমেন্ট। আমার কাছে মনে হতো সেখানে হচ্ছে যে প্রত্যেক মাসের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে বা আলোচ্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে খুব সুন্দর করে লেখা থাকতো, বাংলাদেশ বিষয়গুলি বলি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলি, খুব সুন্দর করে হচ্ছে লেখা থাকতো। মুহিজ মাসিক সম্পাদকীয় একটা ভালো সম্পাদকীয় বের হয় প্রত্যেক মাসে, সেখানেও হচ্ছে যে প্রত্যেক মাসের গুরুত্বপূর্ণ এডিটোরিয়ালস গুলো থাকে। কেউ যদি রেগুলারলি নিউজ পেপার না পড়তে পারে তারা হচ্ছে সেখানে এডিটোরিয়ালস গুলো যেগুলো ভালো এডিটোরিয়ালস সেগুলো ওখানে খুব সুন্দরভাবে ডিটেইলড ওয়েতে একটু গোছানো ওয়েতে পাবে। সেগুলো যদি একটু কেউ রেগুলার ওয়েতে পড়ে তাহলে যেটা হয় যে তার প্রিলি ক্ষেত্রে শুধু মুখস্থ না করে সে যদি বুঝে বুঝে জিনিসগুলো পড়ে, যেমন এখন যদি কেউ হচ্ছে যে জাস্ট যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেনে, এটা না জেনে যে হচ্ছে কেন যুদ্ধটা হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ডটা একটু জানলো, সেক্ষেত্রে হয় কি যে তার মাথার মধ্যে তার মাসল মেমোরিটা অনেক ইমপ্রুভ করে। আমার মনে হয় যে প্রিলির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে মাসল মেমোরি ডেভেলপ করা। যতটা না ইম্পর্টেন্ট হচ্ছে আপনি সঠিক উত্তরটা জানতে পারছেন কি পারছেন না, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই কোন অপশনটা ভুল সেটা আইডেন্টিফাই করতে পারা। যদি আপনি কোনোভাবে এটা আইডেন্টিফাই করতে পারেন যে এই ৩ টে অপশন ভুল, তাহলে কিন্তু কারেক্ট অ্যান্সারটা আপনি এভাবেই পেয়ে যাচ্ছেন। তাই তো? আমি এভাবেই হচ্ছে পড়ার চেষ্টা করতাম সবসময় যে হচ্ছে একটু আপডেটেড থাকা। যেগুলো ম্যাগাজিনস এভেইলেবল ছিল সেগুলো থেকে যতটুকু হচ্ছে ইনফরমেশন নেওয়া যায় সেটা নিজের মতন করে গ্র্যাব করা। যেসব ইনফরমেশন লিখে রাখার মতো সেগুলো লিখে রাখতাম। কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করতাম, মেন্স ফলো করতাম। আর হচ্ছে মাঝে, মাঝে হচ্ছে যদি পেপার যে মাসে পড়তে পারতাম না, আ মহিজ মাসিক সম্পাদকীয়টাও দেখতাম। এভাবে একটু চাইলে গুছিয়ে নেওয়া যায় প্রিলি রিটেন প্রিপারেশন একসাথে। অসাধারণ চমৎকার বলেছেন। তো ৪৬তম বিসিএস প্রিলিমিনারির জন্য আর মাত্রই ২ মাস আছে। এই শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নেওয়া যায়? এখানে বিভিন্ন ক্যাটেগরির শিক্ষার্থী বা প্রার্থী আছেন। একটু যদি বলতেন। প্রথমত হচ্ছে যে যারা হচ্ছে যে আগের তো ডেট একটা ছিল। তো আমার মনে হয় যে মোটামুটি সবাই মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন।
আপনারা তখন যে প্রস্তুতিটা ছিল তখনই আপনি বুঝতে পারছিলেন যে কোন সাবজেক্টে আপনার উইকনেস আছে বা কোন সাবজেক্টে আপনার আরেকটু ফোকাস করা উচিত। সেই পার্টিকুলার সাবজেক্টটাতে একটু ফোকাস করেন। বিসিএস এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় প্রিলিমিনারিতে হচ্ছে মেইন প্রবলেম যেটা হয় নেগেটিভ মার্কিং। চেষ্টা করবেন নেগেটিভ মার্কিং এভয়েড করা। আপনি যখনই দেখছেন যে হচ্ছে আপনি মোটামুটি স্বাচ্ছন্দ্যের সাথে 130 প্লাস বা 140 এর মতো দাগিয়ে ফেলেছেন। আমার মনে হয় না যদি হচ্ছে যে আপনি একদম সিওর না হন আর বেশি দাগানোর প্রয়োজন আছে। আপনি যদি হচ্ছে প্রিলিতে 200 ও পান সেটা কিন্তু ম্যাটার করবে না। প্রিলিতে হচ্ছে জাস্ট টিকাটা ইম্পর্টেন্ট। আপনার রিটেনের মার্কসটা ম্যাটার করবে। সো ডোন্ট ট্রাই টু ওভারটেক। আপনি যত কম মানে কনফিডেন্সের সাথে যত কম দাগাবেন ততই ভালো। আর দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে যে প্রিপারেশন নিয়ে যদি আমি বলি, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা যে একটা জিনিস খেয়াল করবেন যে বিসিএস এর ক্ষেত্রে হচ্ছে ঘুরে ফিরে কিছু টপিক থেকে বেশি প্রশ্ন আসে। আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে যে মাঝে, মাঝে আসে, মাঝে, মাঝে আসে না। যেমন ফ্রিকোয়েন্টলি যদি আমাকে বলতে বলে যে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে? যেমন যদি আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স নিয়ে বলি, মুক্তিযুদ্ধ থেকে আপনার প্রশ্ন আসবেই। তাই তো? তারপর অর্থনীতি থেকে আপনার হচ্ছে কিছু, কিছু টপিক আছে যেমন অর্থনীতি, সমীক্ষা, বাজেট। আর হচ্ছে যে কিছু যে করের যে বিষয়গুলো আছে সেগুলো থেকে প্রশ্ন আসবেই। তারপর পরিবেশ বিষয়ে যে পরিবেশগত ইস্যু যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এটা থেকে প্রশ্ন আসবেই। এটা কিন্তু পড়া বেশি না কিন্তু প্রশ্ন আসবেই সেটা থেকে। কিছু, কিছু অর্গানাইজেশনস আছে যেমন অর্থনৈতিক যে অর্গানাইজেশনস গুলো আছে বা আঞ্চলিক যে অর্গানাইজেশনস গুলো আছে এগুলো থেকে প্রায় অল্টারনেটিভ বিসিএস গুলোতে প্রশ্ন আসে। এই যে জিনিসগুলো আছে, এই যে জায়গাগুলো আছে যেগুলো থেকে আপনার রেগুলার প্রশ্ন আসে। মানে প্রশ্ন সহজে সচরাচর মিস যায় না। এই জায়গাগুলো একটু ভালোভাবে হচ্ছে একটু পড়তে হবে। সাম্প্রতিক যে অনেকে সাম্প্রতিক বিষয় নিয়ে হচ্ছে একটু বেশি পড়তে চেষ্টা করেন। কিন্তু আপনারা দেখবেন যে সাম্প্রতিক কিছু, কিছু জিনিসই কিন্তু ইম্পোর্টেন্ট। সবকিছু কিন্তু সেভাবে ইম্পোর্টেন্ট না। আর সাম্প্রতিক জিনিসগুলো মানেই না যে এটাই না যে একদম সাম্প্রতিক প্রত্যেকদিন কি হচ্ছে সেটাই পড়তে হবে। সাম্প্রতিক বিষয়ের সাথে রিলেভেন্ট যে তথ্যগুলো আছে সেগুলো ইম্পোর্টেন্ট। যেমন বর্তমানে যদি আমি বলি যে হচ্ছে ইউক্রেন অনেক ইম্পোর্টেন্ট একটা রাষ্ট্র। এটার মানে এটা না যে ইউক্রেনের সব মন্ত্রীদের নাম আমার জানা লাগবে। আমার জানা লাগবে যে ইউক্রেনের ভৌগোলিক যে অবস্থানগুলো আছে সেখানে গুরুত্বপূর্ণ কি কি প্রণালী আছে এবং কচ প্রণালী আছে বা ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলো যে আছে সেগুলো ইউক্রেনের ইতিহাসটা নিয়ে একটু জানলেন ইউক্রেনের সাথে রিলেটেড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর আর যে জিনিসগুলো আছে যেমন সোভিয়েত ইউনিয়নটা জানলেন সোভিয়েত ইউনিয়নে ইউক্রেন কত সালে হচ্ছে ক্রিমিয়া পেয়েছে এই তথ্যগুলো ইম্পর্টেন্ট এই যে এগুলো একটু ডিটেল ওয়েতে পড়া উচিত তারপর আপনার আইডেন্টিফাই করতে হবে যে হচ্ছে আপনার মার্কসের যে জায়গাগুলো আছে সেগুলো যেমন আপনার ইংলিশের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যদি আপনি চিন্তা করেন, আপনি যদি গ্রামারটা একটু ফোকাস করেন আর যদি আপনার ভোকাবুলারি মোটামুটি স্ট্রং থাকে, ইংলিশে কিন্তু মার্কস পাওয়া মোটামুটি ইজি। ইংলিশটা ওইজন্য হচ্ছে যে একটু রেগুলার চর্চার উপর থাকা উচিত। ডেইলি আপনি কিছুক্ষণ হলেও হচ্ছে একটু ইংলিশ চর্চা করেন। ম্যাথস হচ্ছে যে রেগুলার করার চেষ্টা করেন। ম্যাথস হচ্ছে সম্পূর্ণ চর্চার বিষয়। আপনি যদি চর্চার উপর থাকেন, আপনি যতই হচ্ছে ম্যাথসে কাঁচা থাকেন, আপনি রেগুলার চর্চা করলে দেখবেন যে আস্তে, আস্তে আপনার ব্রেইন অ্যাবজর্ব করে নেবে বিষয়টা। আপনি বুঝতে শুরু করবেন যে আসলে এই ম্যাথটা এভাবে হচ্ছে। আর তখন আর আস্তে, আস্তে প্যারা হবে না। বাংলার ক্ষেত্রে যদি আমি বলি, বাংলার ক্ষেত্রে হচ্ছে আপনি পিএইচডি যে সাহিত্যিকগুলো আছে, তাদেরটা একটু ভালোভাবে ডিটেইল হতে পারেন। পার্টিকুলারলি রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, তারপর হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা অতি গুরুত্বপূর্ণ তাদেরকে একটু ডিটেইল ওয়েতে পড়েন। পিএসসির যে সাহিত্যিকরা আছে তাদের সব তথ্য একটু ভালোভাবে পড়েন। তার সাথে পঞ্চপান্ডবকে একটু এড করেন। তার সাথে হচ্ছে আরো গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিককে এড করেন। সব মিলে হচ্ছে আপনি ২০-২২ জন সাহিত্যিক নিয়ে একটু ভালো করে পড়েন আর বাকিদের শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেমন হচ্ছে আহ যেমন চাঁদের অমাবস্যা কে লিখেছে এরকম যে উনি এই যে এরকম যে ছোট ছোট যে বা তিতাস একটি নদীর নাম বিভূতি এই যে বিষয়গুলো আছে যে ছোট যে বিখ্যাত উপন্যাসগুলো আছে বা বিখ্যাত গ্রন্থগুলো আছে এগুলো একটু আলাদাভাবে নোট করে নেন আপনার ২০ জন বা ২২ জন সাহিত্যিকের উপর ফোকাস করেন যে এদের নিয়ে আমি সবকিছু জানবো আর এটার বাইরে হচ্ছে শুধু বিখ্যাত যে গ্রন্থগুলো আছে বা বিখ্যাত যে হচ্ছে আলোচ্য যে প্রবন্ধ গ্রন্থ উপন্যাসগুলো আছে এগুলো আলাদাভাবে নোট করে নিন তাহলে সেটাতে আমার মনে হয় কাজে দিবে ইংলিশ লিটারেচার নিয়ে যদি আমি বলি ইংলিশ লিটারেচার শুধুমাত্র হচ্ছে বিসিএস আমি দেখেছি কাজে আসতে অন্য কোনো পরীক্ষায় তেমন প্রশ্ন আসে না বা আপনি বিসিএস রিটেনও ইংলিশ লিটারেচার তেমন কাজে আসবে না ইংলিশ লিটারেচার আপনি যেটা করতে পারেন যে এখন হচ্ছে একটু ভালোভাবে গুছিয়ে একটু পড়ে নেন তারপর পরীক্ষার আগে ১ সপ্তাহ আগে আরেকবার ভালো করে একটা রিভিশন দিবেন আর পরীক্ষার আগের দিন একটু দেখবেন যত একদম তাজা তাজা দেখবেন পরীক্ষার হলে যাওয়ার আগে আরেকবার রিভিশন দিয়ে যাবেন দেখবেন যে মাথায় থাকছে দিতে পারবেন কিন্তু একদম ডিটেল ওয়েতে ইংলিশ লিটারেচারে ফোকাস করা আমার মনে হয় না প্রয়োজন আছে
আর রেগুলার মডেল টেস্ট দিন। মডেল টেস্ট দিলে যেটা হবে যাতে টাইম ম্যানেজমেন্ট অনেক ইমপ্রুভ করবে। আপনার অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে হচ্ছে পরীক্ষার হলে অনেক নার্ভাসনেস এর কারণে অনেকে গোলা ভরাটে প্রবলেম হয়। অনেকের হচ্ছে যে ওদের হচ্ছে ওয়েমার শিটের ক্ষেত্রে হচ্ছে যে নাম না নাম বা রেজিস্ট্রেশন নাম্বার লিখার ক্ষেত্রে এইসব গোলা ভরাটে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়ে থাকে। এগুলো সব হচ্ছে যে অভ্যস্ততা থাকে না প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে যে নার্ভাসনেস এর কারণে হয়। আপনি যদি নিজের নার্ভাসনেসটা হচ্ছে কাটিয়ে উঠতে পারেন, আপনি যদি হচ্ছে যে নার্ভাসনেসটা যদি আপনার পরীক্ষার হলে কাজ না করে, আপনি যদি হচ্ছে নিজের ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন, তাহলে হচ্ছে আপনি আপনার ম্যাক্সিমাম পটেনশিয়াল দিয়ে হচ্ছে এক্সামে পার্টিসিপেট করতে পারবেন। আর এটার জন্য হচ্ছে যে আপনার মডেল টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যারা হচ্ছে যে বাইরে মানে ঢাকার বাইরে থাকেন বা যাদের মনে হয় যে হচ্ছে যে মডেল টেস্ট দেওয়ার জন্য যাওয়া আসে তো অনেক টাইম ওয়েস্ট হচ্ছে, আপনার অনলাইন ভিত্তিক কোনো মাধ্যমে মডেল টেস্ট দিতে পারেন। এখন অনেকগুলো ভালো ভালো প্ল্যাটফর্ম আছে, লাইভ এমসিকিউ আছে, বিসিএস প্রস্তুতি আছে, মেধা আছে, আরো অনেক ভালো ভালো অ্যাপস আছে। আপনি যদি মনে হয় আপনি কোচিং সেন্টারে গিয়ে মডেল টেস্ট দিতে পারছেন না, আপনি অ্যাপে দেন। যদি অ্যাপে দিতে না পারেন, আপনি নিজে ওএমআর শিট একটা নিয়ে প্রিন্ট করেন। প্রিন্ট করে নিজের মতন করে একটা টাইমার সেট করে হচ্ছে নিজে নিজে পরীক্ষা দিয়ে নিজে নিজেকে ইভালুয়েট করতে পারেন, এটা বেস্ট। কিন্তু এটার ক্ষেত্রে যেটা হয় যে নিজের মতন করে পরীক্ষা সেভাবে হয়তো সবসময় ইচ্ছে করবে না। অনেকের ক্ষেত্রে হয়তো প্রেসারে হচ্ছে তারা ভালো পারফর্ম করতে পারে। কিন্তু মডেল টেস্ট দেওয়া অনেক ইম্পর্টেন্ট। ইফ পসিবল মডেল টেস্ট দেন। আর রেগুলার হচ্ছে সৃষ্টিকর্তাকে স্মরণ করেন, আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু সম্ভব না। ইনশাল্লাহ সবারই ভালো পরীক্ষা হবে। সবাই অসাধারণ, অসাধারণ, আসলেই অসাধারণ ছিল। তা আমরা এখন আমাদের যে দর্শক আছেন, ভিউয়ার্স আছেন, তাদের কিছু প্রশ্নের উত্তর আমরা দিতে চাচ্ছি। অনেক অনেক প্রশ্ন করেছেন, আমরা জাস্ট কিছু সিলেক্টেড অধ্যায়, সিলেক্টেড কিছু কমেন্টস আমরা নিব, কারণ ইতিমধ্যেই কিছু প্রশ্ন এসেছে যেগুলোর সমাধান ইতিমধ্যে ভিডিওতে দেওয়া হয়ে গেছে। তো যারা কমেন্টগুলো করেছেন বা আমরা যাদেরকে একটু স্কিপ করছি, তারা একটু প্রথম থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে আমার মনে হয় যে এটা লেন্দি হবে না। আপনি কি দেখতে পাচ্ছেন কমেন্ট? মনে হয় না। না 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 আচ্ছা, আমি শুধু সেইগুলোই নিচ্ছি যেগুলো আসলে আহ, নেওয়ার মতো। আচ্ছা, আমি কিভাবে বিসিএস এর প্রস্তুতি শুরু করতে পারি? একটা বা দুইটা সাবজেক্ট করে শুরু করবো কিনা, সব শুরু করবো। হ্যালো ভাইয়া, হ্যালো সুমাইয়া আপু। প্রথমত হচ্ছে যে এটা নিয়ে হচ্ছে অলরেডি আমরা কথা বলে ফেলেছি। আপনি প্রথমে হচ্ছে যেহেতু দ্বিতীয় বর্ষে আছেন, আপনার হাতে এখনো অনেক সময় আছে। আপনি নিজের উইক জোনস গুলো ফোকাস করেন প্রথমত। আপনি যদি হচ্ছে পার্টিকুলার কোনো সাবজেক্টে উইকনেস থাকে, ফর এক্সাম্পল অনেকের হচ্ছে যে আপনি বলে যেতে আর্টস এর, আপনার হয়তো ম্যাথস এর প্রবলেম থাকতে পারে বা সায়েন্সের প্রবলেম থাকতে পারে বা হচ্ছে ইংলিশে প্রবলেম থাকতে পারে। এই পার্টিকুলার সাবজেক্ট গুলো যেগুলো হচ্ছে আপনার ফিউচারে প্রবলেম করবে, এগুলো হচ্ছে আপনি প্রথমে হচ্ছে একটু কাজ করেন, এগুলো হচ্ছে চেষ্টা করেন এগুলোতে একটা ভালো স্কিল ডেভেলপ করার। আমার মনে হয় এটা কাজে দিবে। ইংরেজি বেসিক ক্লিয়ার করার জন্য আপনার গ্রামার থেকে শুরু করা ইংরেজি বেসিক ক্লিয়ার করার জন্য গ্রামার থেকে শুরু করলে হবে? হ্যাঁ আপু, ইংলিশ শুরু করার জন্য গ্রামার খুব ইম্পর্টেন্ট। বাট সবসময় হচ্ছে গ্রামার দিয়ে হচ্ছে ইংলিশ শেখার চেষ্টা করাটা কিন্তু ভুল। আপনি আপনি রিডিং হ্যাবিটস ইমপ্রুভ করেন, আপনি রেগুলার হচ্ছে এডিটোরিয়ালস পড়েন, নিউজ আর্টিকেলস পড়েন, ভোকাবুলারিটা এনরিচ করেন, আপনি দেখবেন যে আপনার গ্রামারের অনেক প্রবলেম আপনি এভাবেই ন্যাচারালি হচ্ছে যে সলভ করে ফেলছেন। আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা কিন্তু বাংলা ভাষায় যখন আমরা কথা বলি, আমরা একটু গ্রামার ভেবে কথা বলি না। কিন্তু দেখেন আমাদের কথাগুলো কিন্তু শুদ্ধই হচ্ছে। আমরা কিন্তু ততভাবেই কিন্তু চেষ্টা, গ্রামার নিয়ে আমাদের মাথায় তো কাজই হয় না যে আমরা গ্রামারের কথা ভেবে ভেবে আমাদের মানে কথা বলা লাগবে বা কিছু ওইভাবে করা লাগবে। আপনি গ্রামার নিশ্চয়ই শিখবেন, গ্রামার ছাড়া তো হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজে ভালোভাবে করা সম্ভব না। আপনি গ্রামার করেন, গ্রামার ফোকাস করেন, কিন্তু তার পাশাপাশি হচ্ছে যে একটু রিডিং হ্যাবিটটা ইমপ্রুভ করেন, আমার মনে হয় সেটা কাজে দিবে। ইংলিশ নিয়ে বললাম ভাইয়া এতক্ষণ। দেবব্রত সরকার বলছেন। ইংলিশ নিয়ে ভাইয়া বললাম এতক্ষণ, আপনি হচ্ছে রিডিং হ্যাবিটসটা একটু ইমপ্রুভ করেন, আমার মনে হয় এটা অনেক কাজে দিবে। বাংলা ব্যাকরণের বাংলা ক্ষেত্রে পিএসসি, বৈদ্যুতিক ক্ষেত্রে পিএসসি কোনটি সঠিক? নবম দশম শ্রেণী বই এ দুটি ক্ষেত্রে পিএসসি কোনটি সঠিক? বাংলা ব্যাকরণের ক্ষেত্রে নবম দশম শ্রেণীর দুটি বই আছে কিনা আমার জানা নেই, একটা বই তো দেখেছি। আর নবম দশম শ্রেণীটা ভাইয়া আমার মনে হচ্ছে যে আমরা যতটুকু ফোকাস করতে চাই নবম দশম শ্রেণীর বইটা আমরা ফোকাস করতাম। আমার মনে হয় নবম দশম শ্রেণীর বইটা হচ্ছে কারেক্ট ধরা। ফ্রি হ্যান্ড রাইটিং ও ট্রান্সলেশন কিভাবে ভালো করব?
ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে ভাইয়া প্রথমত যেটা আমি বললাম এডিটোরিয়ালস রেগুলারলি পড়েন। বাংলার ক্ষেত্রে হচ্ছে যেটা করবেন যে ইংলিশ এডিটোরিয়ালস গুলো কিছু কিছু আমি হচ্ছে ভালো ভালো নিউজ পেপারের কথা বলি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড একটা খুব ভালো নিউজ পেপার আছে, আর হচ্ছে ডেইলি স্টার। আপনি হচ্ছে এদের এডিটোরিয়ালস গুলো যখন পড়বেন আপনি চেষ্টা করবেন নিজের মতন করে হচ্ছে যে এডিটোরিয়াল গুলো পড়ে পড়ে বাংলায় কনভার্ট করার। এটা করলে যেটা হবে যে আপনার একসাথে ভোকাবুলারি ইমপ্রুভ হবে, আপনি নতুন নতুন শব্দ শিখবেন, আর হচ্ছে নিজে নিজে মানে যে ট্রান্সলেট করার যে চর্চাটা এটা ইমপ্রুভ করলে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্টেবিলিটিও ইমপ্রুভ হবে ধীরে ধীরে। আর এটার পাশাপাশি হচ্ছে যে আপনি হচ্ছে ট্রান্সলেশনের কোনো বই আপনি কিনতে পারেন, কিন্তু আমার মনে হয় যে নিজে নিজে প্র্যাকটিস করাটা হচ্ছে অনেক বেশি ফ্রুটফুল। ভাইয়া আপনি কত ঘন্টা পড়তেন? আপু আমি হচ্ছে যে একটা ফুল টাইম এমবিএ করছিলাম যখন হচ্ছে আমি প্রিপারেশন স্টার্ট করি। আমি চেষ্টা করতাম ডেইলি হচ্ছে যেভাবেই হোক হচ্ছে 7-8 ঘন্টা ম্যানেজ করার। আমি 8-9 ঘন্টা পড়তাম, এটার পাশাপাশি হচ্ছে যে আমার ক্লাস থাকতো। উইকেন্ডসে হচ্ছে আমি 10-12 ঘন্টা পড়ার চেষ্টা করতাম, 12-13 ঘন্টা হয়ে যেত মাঝে মাঝে। ভাইয়া জি, চতুর্থ বর্ষ থেকে শূন্য থেকে কিভাবে প্রিপারেশন নিব, কোন সাবজেক্ট দিয়ে শুরু করবো? আচ্ছা, চতুর্থ আরিফ হোসেন ভাইয়া, চতুর্থ বর্ষে যেহেতু আপনি উঠে গেছেন, আপনি হচ্ছে 47তম বিসিএস পেতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রথমত যেটা করবেন যে হচ্ছে আপনি সিলেবাসটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। সিলেবাস অনুযায়ী যদি আপনার সিলেবাসটা বুঝে আপনি একটু সিলেবাসটা দেখার পর আপনি বুঝবেন যে কোন কোন সাবজেক্টে হচ্ছে আপনার উইকনেস আছে, আর কোন কোন সাবজেক্ট নিয়ে হচ্ছে আপনার আরেকটু কাজ করা উচিত। যেমন অনেকের যাদের জেনারেল নলেজের বেসিক ভালো, তাদের হচ্ছে ফোকাস করা উচিত অন্যান্য সাবজেক্টে। আমার ক্ষেত্রে উল্টো ছিল, আমি হচ্ছে যখন আমি ফোর্থ ইয়ারেরও শেষ, আমি মাস্টার্সে যখন উঠি তখন হচ্ছে আমি প্রিপারেশন স্টার্ট করি। আমার ক্ষেত্রে প্রথম চ্যালেঞ্জ ছিল যে আমার বাংলা এন্ড বাংলাদেশ অ্যাফেয়ার্স এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে একদম জিরো আইডিয়া ছিল। তো আই স্টার্টেড ফ্রম দ্য স্ক্র্যাচ, আমি সেগুলাতে হচ্ছে ফোকাস করা ট্রাই করি। আমি সিলেবাসটা বোঝার চেষ্টা করলাম প্রথমে, বিগত বছরের প্রশ্ন দেখলাম, আর তারপর নিজের মতন করে নোট করে 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 একটু পড়াটা গুছানোর চেষ্টা করেছি। আমার মনে হয় সেভাবে করতে পারেন। আর রেগুলার ম্যাথস এন্ড ইংলিশ চর্চা করেন, সেটা কাজে দেবে। উপন্যাস গ্রন্থগুলো পড়া লাগবে নাকি মোটামুটি ডিটেল জানার জন্য অন্য কোনো উপায় আছে যদি বলতেন? আপু ইয়াসিন আরাফাত ভাইয়া, সাহিত্যের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার সবকিছু পড়ার প্রয়োজন নেই। আমি একটু আগে যেটা বললাম যে আপনি পিসির সাহিত্যিক, তার সাথে হচ্ছে আরো কিছু অ্যাড করে আপনি 20 জন নিয়ে একটু ডিটেল বইতে পড়েন। আর তাদের নিয়ে একটু ডিটেল বইতে পড়লে আপনার রিটার্নের পড়াটা অনেকটা কভার হয়ে যাচ্ছে। আর এটার পাশাপাশি যে বিখ্যাত যে উপন্যাসগুলো আছে, যেমন কিছু উপন্যাস যেমন যেগুলো হচ্ছে একদম মানে সবাই যেগুলো সম্পর্কে জানে, যেমন ধরেন আলালের ঘুরে দুলাল, তিতাস একটি নদীর নাম, তারপরে হচ্ছে যে আহ আরো কিছু কিছু যে পথের পাঁচালী, এগুলো সম্পর্কে একটু জানবেন যে এগুলো অথরকে। জাস্ট এটাই মানে হচ্ছে, এইভাবে তারপর আপনি পড়া নোট যেতে করে পারে নিতে পারেন। আমি যেটা সামাজিক, করেছিলাম আমি একটা নোট নৃতাত্ত্বিক, করে নিয়েছিলাম যে ক্লাসিক বিখ্যাত এইভাবে যে ভাগ উপন্যাস, করেছে। নাটক, সাহিত্য, অন্যান্য সাহিত্যকর্ম। হ্যাঁ, হ্যাঁ। জি ভাইয়া, সেকেন্ড ইয়ার থেকে আইবি এমবিএ আর বিসিএস প্রিপারেশন কেমনে নিব? আইবি এর এমবিএটা ভাই, আপনি যদি প্রশ্নটা দেখেন, আইবি এর এমবিএ প্রিপারেশনটা কিন্তু অন্য পরীক্ষার প্রশ্নটা অন্য যে কোনো প্রশ্নের চেয়ে আলাদা, পরীক্ষার চেয়ে আলাদা। এখানে বেসিকলি হচ্ছে আপনার ইংলিশ এন্ড ম্যাথস এর যে বেসিক নলেজটা সেটা হচ্ছে ঘাটিয়ে দেখা হয়। এটার পাশাপাশি আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলসটা একটু জাজ করা হয়। আপনি যেটা করতে পারেন যে রেগুলারলি হচ্ছে যে আপনার ইংলিশ রিডিং হ্যাবিটস ইমপ্রুভ করা লাগবে, ইংলিশ ভোকাবুলারি ইমপ্রুভ করা লাগবে। আপনি আমার টাইমলাইনে দেখবেন, আমার টাইমলাইনে হচ্ছে আমি আইবি প্রিপারেশন নিয়ে একটা পোস্ট আছে। আপনি আমাকে নক করলে আমি আপনাকে পোস্টের লিঙ্কটা দিয়ে দিব, ওখানে ডিটেল উইথ আইবি প্রিপারেশন নিয়ে লেখা আছে। আর বিসিএস প্রিপারেশন নিয়ে হচ্ছে আমার কিছু পোস্ট আছে, আমি আমাকে নক করলে আমি টাইম আপনি শেয়ার করে দিব আমার পোস্ট করে। নোট কিভাবে করব যদি একটু বলতেন? নোট করার ক্ষেত্রে ভাইয়া যেটা করবেন যে আমি তো বললাম, কিছু সাহিত্যিকের ক্ষেত্রে হচ্ছে যে আপনি যেগুলো হচ্ছে পিসি ভিত্তিক সাহিত্যিক, তাদেরটা আলাদাভাবে একটু ভালো করে নোট করবেন, মেমোনিক্স ফলো করার ট্রাই করবেন। সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে এত বেশি সাহিত্য থাকে, আপনি যদি মেমোনিক্স ফলো না করেন সেভাবে হচ্ছে আপনি মনে রাখতে পারবেন না। যেমন আমি যেমন আমি হচ্ছে যে কনফিডেন্সে কিছুদিন ক্লাস করেছিলাম, একজন খুব ভালো স্যার ছিলেন রানা ঘোষ স্যার। উনি হচ্ছে আমাকে আমি প্রথমে মেমোনিক্স এর জিনিসটা বুঝতাম না, ওনার ক্লাসে গেলে আমি দেখতাম যে স্যার খুব সুন্দর করে গানের ছন্দে বা কবিতার ছন্দে হচ্ছে আমাদেরকে বাংলা সাহিত্য পড়াতেন, এবং ক্লাসের মধ্যে তিনি আমাদের মুখস্থ করিয়ে দিতেন। আমি জাস্ট ওনার জন্য হচ্ছে রেগুলার হচ্ছে যে বাংলা ক্লাসটা করতে যেতাম, কারণ উনি খুব সুন্দরভাবে হচ্ছে মেমোনিক্স আমাদেরকে ফর্ম করে দিতেন। যেমন আমার এখনো ওনার কিছু কিছু হচ্ছে মেমোনিক্স মনে আছে। আহ আহ যে যেমন হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের একটা ছিল যে হচ্ছে ব্রতিবীজ, ওনার কাব্যগ্রন্থ, বীরাঙ্গনা কাব্য, তারপরে হচ্ছে যে চতুর্দশ কবিতাবলী, তারপরে হচ্ছে ব্রজাঙ্গনা, এরকম সুন্দর সুন্দর উনি কিছু মেমোনিক্স লিখে দিতেন। এভাবে যদি আপনি মেমোনিক্স লিখে লিখে পড়েন তাহলে হচ্ছে আপনার নোট করতে খুব সুবিধা হবে। এটার পাশাপাশি হচ্ছে আপনি বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখলেই বুঝবেন যে কোন কোন সাহিত্য কর্মগুলো ইম্পর্টেন্ট।
সেগুলো হচ্ছে আপনি একটু আলাদাভাবে নোট করে নেন। যেমন হচ্ছে উপন্যাস, যে বিখ্যাত উপন্যাসগুলো থেকে প্রশ্ন এসেছে সেগুলো একটা আলাদা জায়গায় উপরে উপন্যাস টাইটেল দিয়ে হচ্ছে নোট করে লিখে নিবেন যে অথর কে, উপন্যাসটার নাম আর হচ্ছে উপন্যাসের বিষয়বস্তু। সুন্দর করে সাইডে জাস্ট এক লাইনে বিষয়বস্তু। তাহলে হচ্ছে যে আপনার এটা একটা সুন্দর একটা নোট হয়ে গেল। আব্দুর রহমান ভাইয়া, আপনি রেগুলার ৮ ঘন্টা লেখাপড়া করতেন কি? আমি শুরু করি কিন্তু প্রিপারেশন ভাইয়া, কনসিস্টেন্সি অনেক ইম্পর্টেন্ট। বিসিএস বা যেকোনো জীবনের যেকোনো ক্ষেত্রেই, যেকোনো পরীক্ষা বা যেকোনো সিচুয়েশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে টু বি ভেরি কনসিস্টেন্ট। আপনি শুরু করে যদি কন্টিনিউ না করতে পারেন, এটার মানে হচ্ছে যে আপনি কনসিস্টেন্ট না। কনসিস্টেন্ট থাকা খুবই ইম্পর্টেন্ট। কনসিস্টেন্সি হচ্ছে যে আপনাকে হচ্ছে মানে যে হচ্ছে যে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট, সেটা কনসিস্টেন্সি ছাড়া কখনোই পসিবল না। আপনি ৮ ঘন্টা যদি হচ্ছে প্রিপারেশন প্রথমে স্টার্ট করেন, আপনার টার্গেট থাকা উচিত যে আমি নেক্সটে আমার ১০ ঘন্টা পড়তে হবে। ৮ ঘন্টা থেকে কমা যাবে না। কনসিস্টেন্ট থাকা ভালো, বাট আপনার অলওয়েজ হচ্ছে যে চিন্তা করতে হবে যে আমি আমার বারকে আরো হাই নিয়ে যাব। আই হ্যাভ টু সেট মাই বার্স হায়ার। আপনি যদি হচ্ছে যত ধরেন প্রথমে ৮ ঘন্টা প্রিপারেশন পড়া শুরু করেছেন, আপনি পরের দিন থেকে চেষ্টা করবেন আমি ১৫ মিনিট বেশি পড়বো, তারপরে আরো ১৫ মিনিট বেশি পড়বো। এভাবে আস্তে আস্তে দেখবেন যে হচ্ছে আপনি নিজে ইউজ টু হয়ে যাবেন। এটাকে একটা লাইফস্টাইলে কনভার্ট করে ফেলেন, তাহলে আপনি দেখবেন যে আপনার জন্য বিষয়টা অনেক ইজি হবে। একটা ফ্রেন্ড সার্কেল মেনটেন করেন, গ্রুপ স্টাডি করার চেষ্টা করেন, তাহলে হচ্ছে যে আমার মনে হয় যে জিনিসটা আরেকটু ইজি হবে আপনার জন্য। তখন জিনিসটা পেইনফুল লাগবে না। আচ্ছা, আমরা মনে হয় আমাদের কমেন্ট বক্স আপাতত অফ করে দিচ্ছি, কারণ আর মনে হয় নেওয়ার মতো কিছু না। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা চাকরিজীবী আছে তারা চাকরি করে কিভাবে আসলে বলেন। পড়াশোনাটা কিভাবে মেনটেন করা যায় বা মেনটেন করতে হয় বা করা উচিত? কারণ তাদের আসলে চাকরি, চাকরি করার পরে মোটিভেশন থাকে না আমার আসলে। ক্ষেত্রে যেটা হয়েছিল, মোটিভেশন আমি কোথা জবে থেকে? জয়েন করার, জি, জি। চাকরি করার ক্ষেত্রে যেটা হয় যে রেগুলার যখন হচ্ছে মাসে মাসে টাকা আসা শুরু করে, তখন অনেক মানুষ হচ্ছে যে আসলে হাল ছেড়ে দেয়। আমি অনেককে দেখেছি যে খুবই ট্যালেন্টেড, খুবই ভালো প্রিপারেশন ছিল, বাট একটা জবে ঢুকেছে, তারপর হচ্ছে আর মোটিভেশন পায় না যে আর একটু পড়ি, আর একটু প্যারা নেই। বিকজ আসলে কিন্তু খুব স্ট্রেসফুল ভাই। আপনি নিজে চিন্তা করেন, সকালবেলা পড়া শুরু করো, আবার জব করো, জব করে এসে আবার পড়ো, খুব প্যারা হয়ে যায়। কিন্তু কারো যদি হচ্ছে যে লাইফে সে যদি তার আলটিমেট গোলটা নিয়ে একটু ভাবে, যে হচ্ছে সে যদি এভাবে চিন্তা করে যে আসলে আমি where do I want to see myself 3 years or 4 years down the line, আমি কি নিজেকে হচ্ছে এখানেই এই চাকরিতেই দেখতে চাচ্ছি, নাকি আমি সেখানে গিয়ে নিজেকে দেখতে চাচ্ছি যেটা হচ্ছে আমি অনেক আগে থেকে নিজের জন্য স্বপ্ন দেখেছিলাম। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি যখন হচ্ছে যে ব্যাংকে জয়েন করি, আমার মাই কলিগস আর এক্সিলেন্ট। আমি হচ্ছে যখন আমি জবে জয়েন করি আমার খুবই ভালো লেগেছিল। আমি ১ম কয়েক মাস হচ্ছে আ ঢাকা ব্যাংক হেড অফিসে সিআরএম ডিপার্টমেন্টে ছিলাম। আমার কলিগসরা খুবই ভালো। আমার স্যার, আমার যারা হচ্ছে সিনিয়র ছিল তারা খুবই ভালো ছিল। আমার মাঝে একবার মনে হয়েছিল আমি তো এখানেই থেকে যেতে পারি। এখানেই তো হচ্ছে খুব ভালো লাগতেছে। এখানে আমার এখানে আমি ঢাকায়ও থাকতে পারছি। এখানে পেও ভালো। আমি এখানেই থেকে যাই। কিন্তু পরবর্তীতে আমি ভাবলাম যে হচ্ছে তাহলে আমি যে এত পরিশ্রমটা করলাম এতদিন, আমি যে সেই ২০২০ সাল থেকে যে একটা জিনিসের জন্য লেগে আছি, এটার তাহলে আউটপুটটা কি? এই জিনিসটা হচ্ছে আমার মনে হয় যে সবার মধ্যে যদি গ্রো করে, যে আমি যে লাইফের মধ্যে যে ইনভেস্টমেন্টটা করেছি, এই ইনভেস্টমেন্ট শুড নেভার গো ওয়েস্টেড। আমার ইনভেস্টমেন্টের আমার আউটপুট লাগবেই। প্রয়োজন হলে আমি যখন আমার বিসিএস এ হবে তখন আমি আবার আমার আগের চাকরি থেকে যাব। আমি আর হচ্ছে যে বিসিএস এ জয়েন করব না। কিন্তু আমি আউটপুটটা এনে তারপরে হচ্ছে সেই ডিসিশনটা নিব। কখনো হচ্ছে যে নিজের এক্সিস্টিং সিচুয়েশন এ কমফোর্টেবল হয়ে যাওয়া যাবে না। আমার মনে হয় যে যারা হচ্ছে যে জব করেন তাদের ক্ষেত্রে এই মনোবলটা থাকা খুব ইম্পোর্টেন্ট যে এটা মাথায় রাখা খুব ইম্পোর্টেন্ট যে আমি অলরেডি হচ্ছে যে একবার, যারা জবে জয়েন করেন তারা নিশ্চয়ই আগে বিসিএস দিয়েছেন। তো তাদের ক্ষেত্রে এই জিনিসটা ইজি যে আপনারা অলরেডি এক্সপেরিয়েন্সড। আপনারা হচ্ছে যে আগে সিভিল সার্ভিস এক্সামস বা যেকোনো গভর্নমেন্ট জব এক্সামস দিয়েছেন। তো আপনারা অন্যদের থেকে এক্সপেরিয়েন্স, আপনাদের ক্ষেত্রে হচ্ছে নেক্সট পরীক্ষায় ভালো করতে পারাটা ইজিয়ার। আপনাদের জাস্ট মেইনটেইন করতে হবে যেটা, যে অফিস থেকে এসে আপনারা আগে যা পড়েছেন সেটা হচ্ছে একটু রেগুলার চর্চার উপরে রাখা, রেগুলার হচ্ছে একটু নিজেদের নলেজকে কিউরেট করা, নিজের নলেজকে যাতে হচ্ছে আপনার পড়ালেখার চর্চাটা যাতে বন্ধ না হয়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি ৪৪ রিটার্নের পর থেকে একদম পড়ালেখাই বাদ দিয়ে দিয়েছি, যে জন্য হচ্ছে যে এখন আমি জাস্ট সেভাবে হচ্ছে যে আমার নিজেরই হচ্ছে জিনিসপত্র মনে নাই, নোটস টোটস যা ছিল সব যে কি করেছি। এরকমই আরকি। একটু যেটা মনে হয় যে আপনারা অফিসের পরে একটু নিজের জন্য একটা ডেডিকেটেড একটু টাইম রাখেন। যেটা শুধু হচ্ছে যে আপনি আপনার জব প্রিপারেশন বা সেই এক্সাম প্রিপারেশন এর জন্য আলাদাভাবে রাখবেন। আমার মনে হয় এভাবে যদি একটু টাইম ম্যানেজমেন্টটা ভালো করতে পারেন, তাহলে হচ্ছে যে পসিবল যেকোনো এক্সামই ভালো করা। আচ্ছা, এখন আমার আরেকটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন। সেটা হচ্ছে এখন
ম্যাক্সিমাম যারা প্রার্থী আছেন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা অনলাইনে থাকছি বা থাকেন। এই অনলাইনে থাকাটাকে কিভাবে ফ্রুটফুল জি। করা যায় একটু পরামর্শ যদি দিতেন। অনলাইনে হচ্ছে আমরা যখন হচ্ছে প্রিপারেশন স্টার্ট করেছিলাম, যেমন কোভিড এর জাস্ট আগে আমি 2020 জানুয়ারি থেকে প্রিপারেশন স্টার্ট করি। তখন কিন্তু অনলাইনে এত ভালো কনটেন্ট অ্যাভেলেবল ছিল না। এখন যেটা হচ্ছে যে অনলাইনে হচ্ছে অনেক ভালো, ভালো কনটেন্ট অ্যাভেলেবল আছে। অনলাইনে ক্লাসেস অ্যাভেলেবল আছে, কোর্সেস অ্যাভেলেবল আছে, যেটা কোভিড লকডাউনে স্টার্ট হয়েছিল। সবাই অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে, অনলাইনে কোর্সেস নেওয়া শুরু করে। অনলাইনে হচ্ছে ডেডিকেটেড ভাবে রিসোর্স শেয়ার করা শুরু করে। এখন কিন্তু আপনার হাতে একটা স্মার্টফোন আছে মানে ইউ হ্যাভ অ্যাক্সেস টু অল দ্য ইনফরমেশন, মানে আন্ডার দ্য স্কাই। আপনি যত ধরনের ইনফরমেশন চান, ইউ হ্যাভ এভরিথিং অন ইউর ফোন। আপনি জাস্ট হচ্ছে যে ওইটা আপনার এই সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনি আপনার স্মার্টফোনটাকে কিভাবে ইউজ করছেন। আপনি আপনার ইন্টারনেট অ্যাক্সেসটাকে কিভাবে নিজের ভালোর জন্য ইউজ করছেন। আপনি যদি হচ্ছে যে মনে করেন যে যদি কেউ মনে করে যে হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া এডিকশন আছে, আমি ফোনে ঢুকলেই হচ্ছে যে ফেসবুকে ঢুকে যাচ্ছি, তাহলে আপনি ফেসবুক অ্যাপটা আনইনস্টল করে দেন। আপনি হচ্ছে যখন আপনার প্রয়োজন হবে আপনি ক্রোম দিয়ে ঢুকেন বা কোনো ব্রাউজার দিয়ে লগ ইন করেন। আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার যা যা ইনফরমেশন দরকার আপনি নিয়ে নেন। আর যদি আপনি মনে করেন যে হচ্ছে আপনি আপনার সোশ্যাল মিডিয়া বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া ক্রেভিং কে আপনি কন্ট্রোলে রাখতে পারছেন, তাহলে তো খুবই ভালো। তাহলে আপনি ফেসবুকের মধ্যেও আপনি দেখবেন যে অনেক রিলিভেন্ট ইনফরমেশন আছে। আপনি দেখবেন যে অনেক জবের গ্রুপস আছে যেখানে হচ্ছে রেগুলার হচ্ছে সাম্প্রতিক তথ্য শেয়ার করা হচ্ছে, রেগুলার হচ্ছে যে মানুষ তাদের নোটস শেয়ার করছে, সেগুলো একটু পড়েন, সেগুলো নিজের মতন করে নোট করার ট্রাই করেন। অনেকে লাইভ ক্লাস নেয়। ভাইয়াও অনেক সুন্দর লাইভ ক্লাস নেয় ভাইয়ার পেজের মধ্যে। আপনারা হচ্ছে লাইভ ক্লাস গুলো দেখতে পারেন। সেখানে হচ্ছে যে অনেক ভালো, ভালো সুন্দরভাবে হচ্ছে যে তারা হচ্ছে তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী জিনিসপত্রগুলো শেয়ার করে সুন্দরভাবে বুঝানোর চেষ্টা করে। সেভাবে সে ক্লাসগুলো জয়েন করে নিজেদের মতন করে হচ্ছে নোট করে নেয়। আমার মনে হয় সেটা খুবই ফ্রুটফুল একটা ওয়ে এখন শিখার জন্য। কারণ আমাদের সময় এত রিসোর্স এভেইলেবল ছিল না। তো আপনাদের ক্ষেত্রে হচ্ছে অনেক রিসোর্স এভেইলেবল। আমি ব্যক্তিগতভাবে যেমন হচ্ছে হাতে গোনা কয়েকজন ক্যাডার ভাইয়ের সাথে হচ্ছে কথা বলার সুযোগ পেয়েছিলাম। এখন আপনারা যেহেতু হচ্ছে ফেসবুকে অনেক অ্যাক্টিভ, এখন অনেকেই ফেসবুকে অনেক অ্যাক্টিভ। আপনাদের এক্সেস আছে যে কোনো মানুষের সাথে কথা বলে ডিরেক্টলি হচ্ছে ইন্টারঅ্যাক্ট করে তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের যে ভুলগুলো ছিল সেগুলো থেকে নিজেকে আরো ইমপ্রুভ করার। তো মেক প্রপার ইউজ অফ দ্যাট। আমার মনে হয় এভাবে পড়লে আপনি আপনার বা এভাবে কাজ করলে আপনার যে ফোন যেটা এটা আপনার জন্য ইউজফুল একটা রিসোর্সে পরিণত হবে ডিস্ট্রাকশনের পরিবর্তে। অসংখ্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামের একেবারেই শেষ দিকে চলে আসছি। তো আমি একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে এই যে বিসিএস এর জার্নিটা ছিল, এই জার্নিতে এমন কারো কথা মনে পড়ছে কিনা বা কোনো স্মৃতি মনে পড়ছে কিনা যদি আমাদেরকে শেয়ার করতেন। বিসিএস জার্নির কথা বলতে গেলে আমি হচ্ছে একজনের কথা বলবো না, আমি ৩-৪ জনের কথা বলবো। আমি বেসিক্যালি হচ্ছে কখনো হচ্ছে সেভাবে সিভিল সার্ভিস প্রিপারেশন নেওয়ার পক্ষে ছিলাম না। আমার উদ্দেশ্য ছিল যে হয় আমি হচ্ছে কর্পোরেট ওয়ার্ল্ডে জয়েন করবো, না হলে হচ্ছে যে আমি বিদেশ চলে যাব। আমার রুমমেট জাওয়াদ ছিল, আর আমার বেস্ট ফ্রেন্ড শরীফ, আর আমার আরেকটা বন্ধু ছিল মহিউদ্দিন, আর আরেকটা ফ্রেন্ড ছিল জুবায়ের। ওরা ৪ জন মিলে হচ্ছে ওরা রেগুলার হচ্ছে যে লাইব্রেরিতে যাইতো। ওরা হচ্ছে যে বিসিএস এর প্রিপারেশন নিত, আর আমি হচ্ছে যে আইবি এর জন্য পড়ছিলাম তখন, এমবি এর জন্য এক্সামের জন্য। তখন তারা আমাকে বলছিল যে হচ্ছে যে দোস্ত পর পর পর। তো আমি এরকম যাবো না। তো একবার আমার বন্ধু যে শরীফের কথা বলছি, সে আর জাওয়াদ, তারা হচ্ছে শরীফ আমাকে বলছে যে দোস্ত চল, আমি হচ্ছে একটা জায়গার মধ্যে যাচ্ছি, তুই হচ্ছে আমার সাথে একটু আয়। তো সে আমাকে হচ্ছে যে একটা কোচিং সেন্টারে নিয়ে গেছে। তো সে আমাকে বলছে যে দোস্ত আমি ভর্তি হচ্ছি, তোরও ভর্তি হওয়া লাগবে। আমি বললাম দোস্ত আমি তো টাকা নিয়ে আসি নাই। বলে যে না প্যারা নাই, আমি হচ্ছে তোর হাফ টাকা দিয়ে দিচ্ছি, বাকিটা দিয়ে হচ্ছে আমরা পরে হচ্ছে যে কিছু একটা করছি। তো সেইভাবে হচ্ছে যে জোর করে লিটারালি হচ্ছে আমাকে মানে প্রথমে হচ্ছে প্রিপারেশন নেওয়ার জন্য হচ্ছে ইয়া করে। আর আমার কথা ছিল যেহেতু আমি টাকা ইনভেস্ট করে ফেলছি, এখন হচ্ছে পড়াশোনা করা ছাড়া উপায় নেই, দিই পরীক্ষা দিই। তো তারপর হচ্ছে যে পড়াশোনা হালকা পাতলা শুরু করলাম আর কি। তো আমার ওই বন্ধুরা না থাকলে আসলে হচ্ছে আমি ওরকম ভাবে মোটিভেটেডই হইতাম না। তো Muhyiddin, everyone out there who have always been there for me. I am really grateful. Thank you very much. ওকে, অসংখ্য ধন্যবাদ আজকে বিদ্যাচাষীতে আসার জন্য। তো যাওয়ার আগে বিদ্যাচাষী সম্পর্কে কোনো উইশ আছে কিনা? প্রথমত হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। It has been a wonderful session. I would like to extend my এক্স্যাক্টলি। congratulations to you for curating this wonderful platform, যেখানে আমরা এসে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আমি যেটা বললাম, আমি যখন হচ্ছে প্রিপারেশন স্টার্ট করেছিলাম, আমি এরকম ভাবে
গাইডলাইন্স পাই নাই। আমার হলের মধ্যে ভাইয়ারা ছিল, কিন্তু আমি নিজে লজ্জার কারণে হয়তো সেভাবে অ্যাপ্রোচ করতে পারছি না। কিন্তু এখন জিনিসটা খুব ইজি, কারণ অনলাইনে হচ্ছে কাউকে অ্যাপ্রোচ করা আর ফিজিক্যালি গিয়ে কাউকে অ্যাপ্রোচ করার মতো অনেক পার্থক্য আছে। এখন অনেক সহজ সরল মানে ইন্ট্রোভার্ট মানুষজন আমার মতন, যারা হচ্ছে ডিরেক্টলি গিয়ে মানুষকে হচ্ছে অ্যাপ্রোচ করতে পারে না, তারাও তাদের কাছেও এক্সেস টু ইনফরমেশন আছে। তারা হচ্ছে যে সিনিয়রদের থেকে তাদের এক্সপিরিয়েন্স শুনতে পারেন, গাইডলাইন্স পেতে পারেন। আর আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার গাইডলাইন পাওয়া, আর সেটা হচ্ছে আপনি প্রোভাইড করছেন মানুষজনকে। ইটস আ ভেরি নোবেল জব। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আর আমাকে আজকে ডাকার জন্য, এখানে আনানোর জন্য খুবই 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 ধন্যবাদ। ইট হ্যাজ বিন আ লাভলি এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা একেবারেই চলে যাচ্ছি শেষ প্রান্তে। আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিদ্যা চাষিতে আসার জন্য। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ এভরিওয়ান। দর্শক, আমরা একেবারে আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি। জানি না আপনারা কিভাবে এনজয় করছেন, বা এনজয় করতে পারেন আবার বিরক্ত হতে পারেন। কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমরা এখানে বিভিন্ন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত বা বিভিন্ন ক্যাডারে যারা কর্মরত আছে, অর্থাৎ ক্যাডার্স লাইভ ক্যারিয়ারটা, এটা মার্চের 10 তারিখ পর্যন্ত চলমান থাকবে। তো আপনারা সবাই বিদ্যা চাষীর পাশেই থাকবেন, এবং আশা করি আপনাদের ভালো লাগলে এই ভিডিওগুলো এবং সেশনগুলো আপনারা একটু শেয়ার করে দিবেন, যাতে যারা একেবারে প্রত্যন্ত অঞ্চলে আছে, যাদের উপকারে আসতে পারে। তো আজকে এই পর্যন্ত থাকবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।